ওকে, তাহলে আমাদের আজকের এই সেশনের সামারিটা হচ্ছে আমরা আজকের এই সেশনে এইচএসসি 27কে নিয়ে কথা বলবো। এইচএসসি 27কে নিয়ে মানুষজন কথা কম বলে, যেমনটা আমরা বলছিলাম রেকর্ড শুরু করার আগে। তো ভাইয়া, কি অবস্থায় তোমরা আছো, কি করতে হবে এখন, এবং কিভাবে আগালে মোটামুটি তুমি সামনের দিনগুলো পার করবা সেগুলো নিয়ে কথা হচ্ছে। তো আমি শুরুতে একটু রিয়েলিটি চেকটা বলি। রিয়েলিটি চেকটা হচ্ছে যে তোমরা অনেক সময় এটা ভাবো, আমরা যখন একটা ইয়ার পার করে ফেলি তখন আমাদের স্কুলে থাকতে আমি লোকাল হিরো ছিলাম। লোকালে আমি স্কুলে পরীক্ষা দিলেই আমি A+ পাইতাম, স্যার আমাকে চিনতো, বাই নেমে চিনতো। এখন অনেকে এমন কলেজে ভর্তি হয়েছে যে কলেজে স্যার তোমাকে চিনেই না, ইভেন তুমি যে 1 মাস কলেজে না গেলেও কেউ জানবে না তুমি কলেজে যাও নাই। তারপরে এখানে স্কুলের মতো স্পেশাল ফিলটা হয় না। আবার স্কুলে পরীক্ষা দিলেই যেখানে 80 পাইতাম, কলেজে সেখানে পরীক্ষা দিলে পাশ করা নিয়ে টানাটানি পড়ে গেছে। এইটা একটা রিয়েলিটি চেক হয়। আরেকটা রিয়েলিটি চেক হইতেছে, তোমরা ওই রবি ঠাকুরের ছুটি গল্পের ছোট গল্পের একটা উক্তি আছে যে 9 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের মতো বালাই আর নাই, এদের আধো আধো কথা ন্যাকামি লাগে, পাকা কথা জ্যাঠামি লাগে, এদেরকে কেউ পছন্দ করে না, এদেরকে নিয়েও খেলেও না, এদেরকে কেউ আদরও করে না। তো তোমরা যারা কলেজে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছো তারা হইতেছে রবি ঠাকুরের সেই 9 থেকে 12 বছরের বাচ্চা। মানে তোমরা আসলে সবাই দেখবা যে এইচএসসি 28কে নিয়ে খুব মাতামাতি করছে, কারণ ওরা মাত্র কলেজে উঠবে। আবার দেখবা সবাই এইচএসসি 26কে নিয়ে মাতামাতি করছে, কারণ ওরা সবাই হচ্ছে ইয়া দিবে, এইচএসসি দিবে, অ্যাডমিশন দিবে। মাঝখানে তোমরা যারা আছো তোমাদেরকে নিয়ে আলোচনা কম হয়, উচ্চবাচ্য কম হয়। সো এইটা একটা রিয়েলিটি চেক, তোমরা সব মিলে খুব হতাশার মধ্যে আছো। সো আমি আমার এই সেশনটাতে এইচএসসি 27 স্বপ্নবাস 27-এর আজকে রসায়ন দ্বিতীয় পত্র লাইভ এই ক্লাসটা শুরু হচ্ছে। আজকে ওরিয়েন্টেশন ক্লাস। আজকের ক্লাসে কোনো পড়াশোনা হবে না, তবে পড়াশোনার থেকে অনেক দামি দামি কথা হবে। একদম শেষ পর্যন্ত সবাই থাকবা, প্রতিটা কথা শুনবা, যে কথাগুলো তোমার জন্য প্রযোজ্য সেগুলো গ্রহণ করবা। আমি এখানে জেনারেলাইজড কথা বলবো, কারণ সবার অবস্থান তো আমি জানি না। তো তারপরও তোমার সাথে যে অংশটুকু মিলবে, তোমার সাথে যে অংশটুকু মিলবে সেই অংশটুকু হচ্ছে তুমি অ্যাপ্লাই করে তোমার জন্য ডেভেলপমেন্টের কাজ করবা। দুনিয়াটা এরকমই আসলে, সবসময় সব কিছু তোমার টু দ্য পয়েন্ট মিলবে না, কিন্তু যতটুকু মিলবে অতটুকুই হইতেছে তুমি তোমার জন্য কাজে লাগাবা। তো কি অবস্থা এখন আমাদের এইচএসসি 27? প্রথমে বলে দিই আলকেমিতে আসলে কি পরিবর্তনটা আসছে। আলকেমিতে তোমরা দেখবা স্টুডিও সেটআপটা এখন নতুন। মানে আগে একটা জবথব স্টুডিও ছিল, এটা এখন স্টুডিওর লাইটিং অনেক সুন্দর, সাউন্ড সিস্টেম অনেক সুন্দর, এই স্লাইডগুলো অনেক সুন্দর। এটা একটা নতুনত্ব আছে। সাউন্ড ভাইয়ের মধ্যে হালকা নতুনত্ব আছে। এইচএসসি 27-এর ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো আমি লাইভ ক্লাস নিতে পারিনি, ইয়ামিন ক্লাস নিছিল, কিন্তু সেকেন্ড ইয়ারের সবগুলো ক্লাস আমি নিব ইনশাল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত। দোয়া করে যেন আমি সুস্থ থাকি। আরেকটা নতুনত্ব হচ্ছে ওয়েবসাইট। তোমরা এখন ক্লাস করছো ওয়েবসাইট দিয়ে, আগে ক্লাস করতে জুম থেকে। জুমে এখনও করছো, কিন্তু আগে ক্লাস করার জন্য জুমে লিঙ্ক দিতাম, সেটা তোমরা ক্লিক করতা, তারপর জয়েন করতা। তার থেকে এখন তুমি ওয়েবসাইটে ক্লাস পাচ্ছ, তুমি ওয়েবসাইটে পাচ্ছ, মানে সবই তুমি ওয়েবসাইটে পাচ্ছ। এইটা একটা ভালো দিক। এই যে আরেকটা নতুনত্ব আছে। আর তোমাদের জন্য আমার এই স্লাইডগুলো নতুন করে সাজানো হয়েছে, যেহেতু আমি মাঝখানে 1 বছর ক্লাস নেই, তো আমি চাচ্ছি এই 1 বছর আসলে সব কিছু নতুন করে তোমাদের জন্য সাজানো হয়েছে। তো স্বপ্নবাস 27 ওরিয়েন্টেশন ক্লাস, এই যে মেন্টর শাওন রেজা। এখন একটু আসি, দেখো ভাইয়া, এটা আমি খুব গর্বের সাথে বলি যে আমি অফলাইনে যখন পড়তাম তখন অনেক ভালো ভালো টিচার আমাকে পড়াইতেন, অনেক গুরুজন পড়াইতেন, তাদের কেমিস্ট্রি নলেজ হিউজ ভাই, হিউজ। বাট ইন দ্যাট কেস আমি এক্সট্রিমলি লাকি যে আমিও তো পড়াই, আমি একজন ইনস্ট্রাক্টর, মেন্টর। কিন্তু ওই যে যে ভালো টিচারগুলোর কথা আমি বলছি, উনি ওনার হোল লাইফে যতগুলো স্টুডেন্ট পড়াইছে, আমি 1 বছর হয়তো তার থেকে বেশি স্টুডেন্ট পড়াই, কারণ কি আমি অনলাইনে পড়াই। তো এই যে অনলাইনে যে আমি পড়াই, এই অনলাইনে পড়ানোর সুবিধা হচ্ছে যে অনেক স্টুডেন্টকে একসাথে ডিল করা যায়, অনেক স্টুডেন্টের সাথে কথা বলা যায়, অনেক স্টুডেন্টের মনোভাব জানা যায়। তো তোমাদের এই যে গত কয়েকদিনে আমি মোটামুটি তোমাদের সবার হচ্ছে মতামত নিচ্ছিলাম ইনবক্সে, কমেন্ট সেকশনে, যে তোমাদের এখন কি অবস্থা, কি অবস্থায় আছে 27 ব্যাচ। এখন এই যে কি অবস্থায় আছে 27 ব্যাচ, সেখানে আমি অনেক টাইপের আনসার পাইছি। কেউ বলে যে তেমন কিছু পড়াই হয়নি, তেমন কিছুই পড়া হয়নি, এই সংখ্যাটাই বেশি। এই জন্য দেখো, এটা হচ্ছে আমি পিরামিডের একেবারে নিচে রাখছি, এটার ক্ষেত্রফল সব থেকে বেশি। কেউ বলে ভাই 50%-এর মতো সিলেবাস শেষ হয়েছে। 50% টোটাল সিলেবাসের 50% না, যে অংশটুকু তার এখন শেষ হওয়ার কথা তার 50% শেষ হয়েছে। অনেকে বলে যে ভাইয়া পড়ছি, ভালো মতোই পড়ছি, কিন্তু ভুলে গেছি। আর অনেকে বলে যে বেশ ভালো পড়াশোনা হয়েছে। এখন আমি যদি এখানে একটু তোমাদেরকে ক্যাটাগরাইজ করি, যারা বেশ ভালো পড়াশোনা করছো বলো যে ভাইয়া পড়াশোনা বেশ ভালো অবস্থায় আছে, আমার কোনো সমস্যা নেই। আর যারা পড়ছো ভুলে গেছো, তাদের নিয়ে আমার কোনো কথা নাই, ভাই তোমরা রাইট ট্র্যাকে আসো।
অনেকে বলতে পারো যে ভাই পড়াশোনা করছি ভুলে গেছি, তাতে এটা কেমনে ভালো ট্র্যাকে হইলো, তাহলে পড়াশোনা করে লাভটা কি হইলো, তাহলে যে কিছুই পড়ে নাই আর আমি যে পড়ছি ভুলে গেছি এই দুটো তো একই হয়ে গেল। না রে বাবা, একই হয় নাই। তুমি যে পড়ছো এটা তোমার কাছে মাসেল মেমোরি তৈরি হয়ে আছে। ওই টপিকটা তুমি যখন দ্বিতীয়বার পড়বা তখন দেখবা আরেকটু বেশি মাথায় থাকবে, তৃতীয়বার পড়বা আরো বেশি পার্সেন্টেজ মাথায় থাকবে। বলা হয়ে থাকে একটা মানুষ প্রতিটা জিনিস যতবার পড়ে 5% সে মাথায় রাখে। সো তুমি যে একবার পড়ছো এখানে ওই টপিকের সাথে কিছু মেমোরি তৈরি হয়েছে। যেমন ধরো ওই টপিকটা পড়ার সময় আহ, তোমার কোনো বন্ধু তোমাকে ফোন দিছিল, অথবা আম্মু তোমাকে বকা দিচ্ছে, অথবা ওইখানে একটু ঝোল পড়ছিল, তুমি নাস্তা করার সময় পড়ছিলা, ওই ঝোলটা দেখলেই তোমার মনে পড়বে যে হ্যাঁ এটা তো আমি পড়ছি। সো এটাতে কোনো সমস্যা নেই। আর যাদের 50%-এর মতো সিলেবাস শেষ, আর যাদের তেমন কিছুই পড়ানো হয়নি, তাদেরকে আমি পরবর্তী কথাগুলো তাদের জন্য বলবো। সেটা কি, কেন পড়া হয়নি আসলে, কেন পড়া হয়নি এইটার আনসারও এগুলো আমার মন গড়া আনসার না, এগুলো তোমাদের কাছ থেকে শোনা আনসারগুলো। এইটা সব থেকে বেশি স্টুডেন্টদের কাছ থেকে আমি শুনছি। যে অনেকে বলে ভাইয়া স্কুল থেকে কলেজে উঠলাম, শুরুতে যে কেমনে পিছাই গেছি সেটা আমি টের পাইনি। এই সংখ্যা আছে না তোমাদের মধ্যে, যে আজকে একদিন গেল, কালকে একদিন গেল, এক সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, কেমনে কেমনে যে 3 মাস চলে প্রথম সাময়িক পরীক্ষাটা হয়ে গেল টের পাইলাম না, কেমনে কেমনে যে ইয়ার ফাইনাল হয়ে যাচ্ছে টের পাইলাম না। তো তুমি সামহাউ শুরুতে পিছাই গেছো। ওই যে যে তুমি পিছাই গেছো ভাই, ওইখানে যে তুমি আসলে কনফিডেন্সটা কমে গেছে, ওইখানে যে নিজের প্রতি তোমার বিশ্বাসটা হারাই ফেলছো, সেই বিশ্বাসটা তুমি এখনো খুঁজে বেড়াচ্ছ, এবং হয়তো এখনো তুমি সেটা পাওনি। এবং এই যে পিছায় যাওয়া কিন্তু একটা সাইকেল, একটা ভিশাস সাইকেল। ভিশাস সাইকেল তো বুঝো, যে এক অনিষ্ট থেকে আরেকটা অনিষ্ট যে সাইকেলে সম্পন্ন হয়। তুমি ওই যে পিছায় গেছো তার জন্য তোমার টেনশন হচ্ছে, তুমি হতাশ হয়ে গেছো, প্যানিক করছো, তার জন্য পড়া হচ্ছে না। আবার যে পড়া হইতেছে না তার জন্য আবার টেনশন হচ্ছে, আবার টেনশন হচ্ছে দেখে পড়া হচ্ছে না। এই সাইকেলের মধ্যে তুমি কিন্তু ঘুরপাক খাচ্ছ। এরপরে পড়ার ধাঁচ বুঝতে না পারা। স্কুল থেকে কলেজে যখন উঠছি অনেকে আসলে বুঝিই নাই কেমনে পড়তে হবে, মানে তুমি আসলে টেরই পাও নাই তোমার কেমনে পড়তে হবে। এখন এটা যদি তুমি টের না পাও তাহলে তুমি কেমনে পড়াশোনা করবা, তুমি যদি টেরই না পাও যে হইতেছে পড়াশোনা আমি কেমনে করব। মানে আমি এটা বলতে চাচ্ছি যে স্কুলে আসলে একটাই বই থাকে, সেই একটা বই হচ্ছে সবাই পড়ে, একটা বই সবাই পড়ায়, এবং মোটামুটি ওইখান থেকে সে যদি ধুমাধাম পড়ে সব কমন আসে। কলেজে তো বই 3-4টা, এখন কোন বইটা পড়বো। এরপরে স্কুলে হচ্ছে বই যদি তুমি ভাই ধরে এক রাতে টানা টানান পড়েও শেষ হয়ে যায়, কিন্তু কলেজে কিন্তু ওই যে একঘেয়েমি যে পড়ে আমি একদম শেষ করে ফেলবো, এটা কলেজে হয় না। কলেজে একটু কোনো টপিক আগে পড়তে হয়, কোনো টপিক পরে পড়তে হয়। তারপরে হচ্ছে, মানে আমি এটা বলি, স্কুলের সায়েন্সে কোনো একটা স্টুডেন্ট যদি একলা একলা পড়ে, কোনো ইউটিউব ভিডিও না দেখে, কোনো বাসায় টিচার না রেখে, কোনো ভাইয়ের কাছে না পড়ে সম্ভব। কিন্তু কলেজে কোনো কারো হেল্প না নিয়ে সব টপিক নিজে বই পড়ে বোঝা, এটা আমার কাছে অসম্ভব লাগে, আমার কাছে লাগে। আমি জানি না বাকিদের কি আন্দাজ। তো এই যে অনেকে পড়ার ধাঁচটা বুঝতে পারে না। আবার অনেকে করে কি শুরুতে আবেগে গা ভাসায় কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যায়। এখন সেই ভাইয়া হয়তো ভালো পড়ায়, কিন্তু সেটা তোমার সাথে হয়তো কম্পেটেবল না। তুমি যেভাবে বুঝলে বুঝো সেভাবে হয়তো সে বুঝায় না। এই জন্য আবার অনেকে দেখা যায় চিন্তা করে টাকা তো খরচ করেই ফেলছি, তাহলে এখানেই কন্টিনিউ করি। সো কি হলো, সে পিছাইতে পিছাইতে পিছাই গেছে। মোটিভেশন নাই। এই মোটিভেশনটা না থাকার কারণটা আমি বলি, এটা আমার ক্ষেত্রে হয়েছিল। তুমি যখন স্কুলে শেষ পর্যায়ে ছিলা, মানে এসএসসি পরীক্ষার 1-2 মাস আগে বা 3 মাস আগে, তখন দুইটা বই কিন্তু, মানে 9-10-এর যে বইগুলো আছে তোমার কিন্তু নখদর্পণে ছিল। তুমি একটা চ্যাপ্টার ধরতা, ধুমধাম পড়াশোনা করে শেষ করে ফেলতা, শেষ। আরেকটা চ্যাপ্টার ধরতা, ধুমধাম শেষ করে ফেলতা। মানে তোমার মধ্যে একটা সুন্দর মজা, খুবই মজা। আরে বই একটা ধরতেছি চ্যাপ্টার শেষ, একটা ধরতেছি চ্যাপ্টার শেষ। আমি নিজে ভাই এক রাতে হায়ার ম্যাথ বইটা রিভিশন দিছি এসএসসি পরীক্ষার কয়েকদিন আগে। আমি নিজে হচ্ছে 2 দিনে আমাদের জেনারেল ম্যাথ বইটা রিভিশন দিছি। ওই যে একটা মজা লাগে যে আরে আমি তো সব পারি, ধরি পারি। কলেজে উঠে তুমি যখনই শুরু করছো তখনই তুমি দেখো তুমি কিছুই পারো না। বাট তোমার এই ব্রেইন সেলগুলোর মধ্যে ওই এক্সপেকটেশনটা রয়ে গেছে যে আমি তো যা ধরবো তাই পারবো, যা ধরবো তাই পারবো। কিন্তু এখানে তো তুমি যা ধরবো তা পারো না। ইভেন একবার পড়ার পরেও পারো না, আবার 2বার পড়ার পরেও পারো না। তো এইটা যেটা হয় যে তোমার ওই যে মোটিভেশনটা যে ছিল, যে পারি, একবার পড়লে হয়ে যায়, 2বার পড়লে হয়ে যায়, তোমার ব্রেইন সেল আসলে ওই যে কনফিডেন্স ওইখান থেকে তো বের হইতে পারে না। তার মধ্যে যে একটা ভার্চুয়ালিটি ছিল সেখান থেকে সে রিয়েলিটিতে আসতে পারে না, যে বাবা 2 বছর পরে আমি ওই বইটা রিভিশন দিচ্ছিলাম, এখানে আমি নতুন একটা বই ধরছি, সম্পূর্ণ নতুন ক্লাস, নতুন প্রতিষ্ঠান, আমি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উঠছি। এই জিনিসগুলো মাথায় থাকে না, তোমরা মোটিভেশনটা হারাই ফেলো। এটা হয়েছে না তোমাদের সাথে? আমি জানি হয়েছে রে ভাই, তোমাদেরকে নিয়ে আমি যে পরিমাণ রিসার্চ করি, এরকম রিসার্চ মনে হয় খুব কম মানুষজন করে। ইনফ্যাক্ট আমার মাঝে মধ্যে মনে হয় আমার ক্লাসগুলোতে আমি এত পরিমাণ হচ্ছে তোমাদের পড়াশোনা রিলেটেড কথাবার্তা বলি,
অনেক মেন্টরশিপ কোর্স আছে, তারা হয়তো এত পরিমাণ পড়াশোনা নিয়ে কথা বলে না, তোমাদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলে না। যাই হোক, এটা অনেকের মধ্যে আছে। ফোন আসক্তি নিয়ে কিছু না বলি, আসলে আসক্তিটা ফোন না, আসক্তিটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে, মানে এখন এমন হয়েছে ভাই, ইউটিউব প্রিমিয়ামও আমি দেখি অ্যাড দেয়। আগে রিলসে অ্যাড দেখা যেত না, এখন দেখিয়ে দেওয়া হইতেছে সব কিছুর মধ্যে অ্যাড দেয়। তো এটা একটা কথা তোমরা শুনছো কিনা, যে একটা ইংলিশ একটা কথা আছে যে হোয়েন ইউ আর নট পেইং ফর দ্য প্রোডাক্ট দেন ইউ আর দ্য প্রোডাক্ট। মানে তুমি যখন কোনো কিছু ফ্রিতে ফ্রিতে পেয়ে যাচ্ছ, তখন মনে রাখবা যে তুমি এখানে আসলে বিক্রি হয়ে যাচ্ছ। ফেসবুক ইউটিউব চালাইতে তোমাদের টাকা দেওয়া লাগে না, তাই না? সো এখানে আসলে কি চাই, তোমার অ্যাটেনশনটা ওরা চায়, তোমার সময়টা ওরা চায়। তুমি যত বেশি সময় ধরে ওখানে থাকবা, যত বেশি অ্যাড দেখবা, তত হইতেছে যারা অ্যাড চালায় ওদের লাভ, এবং ওদের লাভ হইলে মেটাল লাভ, মানে ফেসবুক ইনস্টাগ্রাম যা যা বলে লাভ যারা যারা আছে। এখন ওটা ডিজাইন করা হইছেই ভাই হইতেছে তোমাকে ওখানে রাখার জন্য। চিন্তা করো, ওরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে যে তুমি যেন ওইখানে থাকো। ওরা আগে লং ভিডিও ছিল, সেখান থেকে শর্ট ভিডিওতে গেছে, সেখান থেকে রিলসে গেছে। সুন্দর করে বুড়ো আঙুল দিয়ে নাড়া দিলেই হইতেছে নতুন ভিডিওতে চলে যায়। কারণ কি, তোমার জন্য জিনিসটা এফোর্টলেস করে ফেলতেছে রে ভাই। সো ওরা বিলিয়ন ডলার খরচ করছে যেন তুমি ওইখানে থাকো তুমি। সো ওরা তোমাকে নিয়ে খেলতেছে ভাই, আর তুমি ওদের খেলার পাত্র হয়ে যাচ্ছ। সো এই ফোন আসক্তি, এই একটা জিনিস তুমি যদি ভাই কন্ট্রোল করতে পারো, তোমার জীবনের অনেক কিছু কন্ট্রোল হয়ে যাবে। আমাকে অনেকে বলে, যে সত্যি কথা, আমি কিন্তু সারাদিনে বহু কাজ করি। আমি শিখতে ক্লাস নেই, আমি আলকেমিতে ক্লাস নেই, আমি বিকালে দৌড়ে, আমার আরো অন্যান্য অনেক কাজ আছে। এবং আমাকে কেউ ফোন দিলে আমি কখনো এরকম বলি না, না না অনেক ব্যস্ত ভাই, আমি অনেক ব্যস্ত। আমি সবার সাথে হাসি মুখে কথা বলি। অনেক আননেসেসারি মানুষ আমাকে ফোন দেয়, আমি তাদের সাথেও কথা বলি। এবং আমি দেখছি যে আমার আসলে দিনে এত সময় আমি কেন বের করতে পারি, জাস্ট বিকজ আমি এটাতে অ্যাডিক্টেড না। না এমন না যে আমি ফোন ব্যবহার করি না, আমি ফোন ব্যবহার করি। আমার যতটুকু লাগে আমি অতটুকুই করি। আমি কি রিলস দেখি না? দেখি। কিন্তু আমার ওই রিলস দেখতে দেখতে কখন সময় যে গেল, কখন না যে নাতি খাতি বেলা গেল শুধু পারলাম না, এটা আমার কখনোই হয় না। সো এই একটা জিনিস আমি এখন দেখি, যে আমার ফোনে সব থেকে বেশি সময় আমি ব্যয় করি হইতেছে টি স্পোর্টসে, ওয়ার্ল্ড কাপের বিভিন্ন ভিডিও দেখি, আর হচ্ছে টফিতে আমি খেলা দেখি। এই দুইটা অ্যাপে সব থেকে আমার বেশি সময় যায়। আর বাকি অ্যাপগুলোতে আমার এমন আহামরি সময় যায় না, যতটুকু লাগে অতটুকুই। সো তুমি এই জিনিসটা কিভাবে কন্ট্রোল করবে সেটা নিয়ে আমি কথা বলবো, যদি ভুলে যাই মনে করাই দিও। প্রেম ভালোবাসা এটা সবার ক্ষেত্রে না, ভালোবাস হয়ে গেছে। প্রেম ভালোবাসা এটা হইতেছে যত হচ্ছে তুমি, এটা সবার জন্য না, কিন্তু দুই একজন আবার এখানে ধরা পড়ে এমন ধরা খায়, সে আর এখান থেকে উঠতেই পারে না। এটা নিয়ে কথা বলবো। আর কলেজ আর কোচিং এর ভিন্ন সিলেবাস। কলেজ এবং কোচিং এর ভিন্ন সিলেবাস মানে হচ্ছে, তুমি শুরুতে একটা কলেজে পড়তা, সেই কলেজে একরকমের সিলেবাস পড়াইতো, আর কোচিং একটা পড়তা, সেখানে ভিন্ন রকম সিলেবাস পড়াইতো। এই যে দুই সিলেবাসের যে ভিন্নতা, এইটার যাতা করলে তোমার এমন বাজে অবস্থা হয়েছে, তুমি না এটা ভালো মতো পড়ছো, না ওইটা ভালো মতো পড়ছো। আর আমাদের আসলে আহ, আমাদের শিক্ষা ব্যবস্থারও কিছু ভুল আছে। ভুলটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টারগুলোর কথা বলে নিয়ে, এটা সেগমেন্টেশন, এই চ্যাপ্টার সেগমেন্টেশন নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। দেখো, এটাও তোমাদের সাথে হয়, আমি তোমাকে বলে দিলাম, তুমি মিলাই নাও। আমাদের এখানে ভাই ফার্স্ট পেপারে 4টা চ্যাপ্টার ছিল পড়ার মতো, 4টা না, পড়ার মতো আসলে 3টা চ্যাপ্টার ছিল, মোট 5টা। এই 5টা চ্যাপ্টারের মধ্যে এত বড় বড় একটা চ্যাপ্টার শুরু করো ভাই, 3 মাস 4 মাসের আগে শেষ হয় না, এরকমটা হয়েছে না? তো এটাতে কিছু সমস্যা আছে রে ভাই। সমস্যাটা হইতেছে, যদি এই 5টা চ্যাপ্টারকে ভাই অনায়াসে 5টা চ্যাপ্টারকে আরো 9-10টা চ্যাপ্টার বানানো যেত। যেমন গুণগত রসায়নের কোয়ান্টাম মেকানিক্স একটা, দ্রাব্যতা একটা গেল। তুমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম একটা, রাসায়নিক বন্ধন একটা, রাসায়নিক পরিবর্তনে গ্রিন কেমিস্ট্রি একটা, রাসায়নিক গতিবিদ্যা একটা, অম্লক্ষার সাম্যাবস্থা একটা, রাসায়নিক সাম্যাবস্থা একটা, বাফার দ্রবণ একটা, তাপ রসায়ন একটা। এই যে আমি যে সেগমেন্টেশনগুলো ভাগ করে দিলাম, বলতে পারো যে ভাই আপনি কি যারা বই লিখছে ওদের থেকে বেশি বুঝেন? হ্যাঁ রে ভাই, কোনটা কিভাবে পড়াইলে তোমার ভালো হবে সেটা আমি যে বই লিখছি তার থেকে ভালো জানি। কেমিস্ট্রি হয়তো সে আমার থেকে ভালো জানে, বাট তোমাদের কেমনে বুঝাইলে তোমরা বুঝো সেটা আমি ভালো জানি। এখন আমি তো কনফিডেন্টলি কেন বলছি, কারণ মিলাই নাও, যখন তুমি এত বড় একটা চ্যাপ্টার শুরু করো, যখন কোনো একটা চ্যাপ্টার শুরু করলে আমাদের আবেগ থাকে না? একটু আবেগ থাকে, আমরা একটু অ্যাড্রেনালিন তাড়িত, মানে অ্যাড্রেনালিন হাই থাকে, শেষ করেই ফেলবো। অমুক বলছে পাস না করলে আমার সাথে প্রেম ভালোবাসা রাখবে না, আজকে শাওন ভাইয়ের একটা মোটিভেশন ভিডিও দেখে আসছি। তো তখন কিন্তু আমাদের অনেক ইমোশন থাকে, আমরা চ্যাপ্টারটা শুরু করে দিই। শুরু করে এই অ্যাড্রেনালিন না বেশি দিন থাকে না।
4 দিন 5 দিন 10 দিন 20 দিন থাকে, এরপরে একটা সময় ডাউন হবেই ভাই, হবেই। সে দুনিয়ার যত সিরিয়াস মানুষ হোক একটা সময় গিয়ে সেই সিরিয়াসনেস কমে যাবেই। এখন যদি চ্যাপ্টারগুলো ছোট ছোট হইতো তাহলে কি হইতো, তোমার সিরিয়াসনেস শেষ হওয়ার আগে চ্যাপ্টারটা শেষ হইতো, তুমি খুশি মনে চ্যাপ্টারটা ক্লোজ করে খুশি মনে হ্যাঁ ভাইয়া আমার চ্যাপ্টার শেষ হয়ে গেছে, এইটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করতো। এখন যেটা কাজ করে না, তুমি একটা চ্যাপ্টার শুরু করে দাও, সেই দেখা যায় 3বার পড়ছো একটা চ্যাপ্টার, ওই 3বারই শুরু থেকে ওই পর্যন্ত পড়ছো। দেখবা জৈব যোগের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে জানো, জৈব যোগের ভূমিকা পড়ে, শ্রেণী বিভাগ পড়ে, সমগোত্র শ্রেণী পড়ে, নামকরণ পড়ে, সমানতা পড়ে, অ্যালকেন অ্যালকিন পড়ে, এরপরে গিয়ে পড়ে না। সো দেখা যায় ওই স্টুডেন্টরা জীবনে হয়তো 10বার এগুলো পড়ছে, যেগুলো নাম বললাম, অ্যালডিহাইড কিটোন সে জীবনে একবারও পড়ে নাই। কারণ কি, ওই যে তার সিরিয়াসনেস কমতে 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 শেষ হয়ে যায়, চ্যাপ্টার তো শেষ হয় না। তো যদি চ্যাপ্টারগুলো ছোট ছোট হইতো, একটা চ্যাপ্টার শেষ হলে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, খুশি লাগে, কনফিডেন্স লাগে নিজের কাছে, যে আচ্ছা আমি তো অনেক কিছু শেষ করে ফেলছি, পরে চ্যাপ্টার খুশি মনে শুরু করা যায়, একটা মানসিক ভার কমে যে আমার অনেকগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আর এখন এতগুলো চ্যাপ্টার, তোমার হয়তো রাসায়নিক পরিবর্তনে অর্ধেক শেষ, 50% শেষ, কিন্তু তোমার তো মাথায় কাজ করে যে না তো ভাইয়া আমার তো কোনো চ্যাপ্টারই ভালো মতো শেষ না, এটা একটা প্যারা দেয় কিন্তু। এই যে আমাকে তাবাসসুম বলছে ভাই এমনই তো হয়, মনে হয় চ্যাপ্টারগুলো ছোট হইলে ভালো হইতো। ওই যে একটা চ্যাপ্টার শেষ হইলে যে মানসিক স্বস্তি, সেইটা আসলে তোমরা এখন পাও না, ওই কনফিডেন্সটা তোমাদের মধ্যে থাকে না। সো এটা আসলে আমাদের বইয়েরও কিছু সমস্যা, এখন কি বলবো, এখানে তো কিছু করার নেই, আমারও কিছু করার নেই, তোমারও কিছু করার নেই। সো এই কারণে মোটামুটি দেখা যায় তোমরা আসলে পড়াশোনা থেকে ছিটকে গেছো, পড়াশোনা হচ্ছে না। এখন দেখি তোমাদের সাথে একটু কলেজে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কম্পেয়ার করি। আমাদের ফার্স্ট ইয়ারের সময়টা ছিল 1 বছর, একেবারে সলিড একটা বছর সময় পাইছো। তোমরা কলেজে ভর্তি হয়েছে কোন মাসে মনে আছে কারো? এইচএসসি 27 কলেজে ভর্তি হয়েছিল কোন মাসে? এনিওয়ান আমাকে এই তথ্যটা দিয়ে একটু হেল্প করো। আচ্ছা, অগাস্ট মাসে ভর্তি হয়েছিল। এখন কি মাস? এখন হচ্ছে জুন মাস। তো জুন মাসটা মোটামুটি অগাস্ট থেকে জুন, জুলাই তো চলে গেল, তাহলে মোটামুটি বলা যায় যে তুমি এখানে সময় পাচ্ছ কত? সময় পাচ্ছ আমি ধরে নিলাম 10 মাস। আর সিলেবাসটা আমি বলি কি, কেমিস্ট্রি মোট 2 পেপার, তো 2 পেপারের 40% সিলেবাস হচ্ছে আমাদের, আর এই রং তো বোঝা যাবে না, মানে কেমিস্ট্রি পেপার 2টা, সেই 2 পেপারের মধ্যে 40% হচ্ছে আমাদের ফার্স্ট পেপার। একটু পরে তোমাকে দেখাচ্ছি। তুমি এখানে পাক্কা 10 মাস সময় পাইছো ভাই, পাক্কা 10 মাস সময়। এরপরে বলি কাঁচা বাচ্চারা, তোমাদের টেস্ট পরীক্ষা কবে হবে? এই বলো। সরকার এখন সবগুলো কলেজে টেস্ট পরীক্ষার একটা সময় বেঁধে দিছে না? সেটা কবে হবে জানো? ওকে, জানুয়ারিতে টেস্ট, ডিসেম্বর আর জানুয়ারি, আমি জানুয়ারি ধরি, তোমাদের জন্য বাড়াই ধরি। সো এখানে তোমাদের জানুয়ারিতে হচ্ছে টেস্ট পরীক্ষা। জানুয়ারি যদি হয় তাহলে তুমি পড়াশোনার জন্য পাচ্ছ কি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, জানুয়ারি। আমি তোমাদের এখানে 7 মাস ধরলাম, 7 মাস। ওইখানে ছিল কত, 10 মাস। 7 মাস ধরছে কিন্তু বাড়াই নিয়ে রে ভাই, মানে সবকিছু একটু ভালো ধরে নিয়ে আমাদের জন্য ভালো হয়, ধরে নিয়ে 7 মাস সময়টা তুমি পাচ্ছ। আর সিলেবাস কত পার্সেন্ট? 60%। রিয়েলিটি চেকটা হয়েছে, মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 40% সিলেবাসের জন্য 10 মাস সময় পাইছো, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এই 60% সিলেবাসের জন্য তুমি 7 মাস সময় পাচ্ছ। এখন আমি জানি তোমাদের একটু ভয় লাগতেছে যে শাওন ভাইয়া কি বললেন, তাইলে আমি এই 10 মাসেই এটা শেষ করতে পারি নাই, তাইলে আমি 7 মাসে আসলে 60% কেমনে শেষ করব? এবং এটা যে 60% তোমাকে একটু উদাহরণ আমি দিয়ে দেখাই। এই এটা খেয়াল করো, আমাদের পড়ার মতো চ্যাপ্টার আসলে কয়টা? ফার্স্ট পেপারে 3টা, সেকেন্ড পেপারে 4টা পড়ার মতো। বাকিগুলো যে পড়া লাগে না তা না, কিন্তু পরীক্ষায় খুবই কম আসে, ওগুলো নিজে পড়ে নেওয়ার জিনিস। একটু খেয়াল করো, গুণগত রসায়ন, পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন, এই যে এই 3টা হচ্ছে আমাদের প্রথম পত্রের, আমি এখানে কালো রং দিয়ে দেখাইছি। আর আমাদের এরপরে শুরু হবে হচ্ছে পরিবেশ রসায়ন, জৈব রসায়ন, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন। জৈব রসায়নটা আমি এখানে বড় দিয়ে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আসলে তো এত ছোট না, আরো তো বড়। সো মোটামুটি বলা যায় কেমিস্ট্রি আর অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী রসায়ন, তারপর হচ্ছে কি বলে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, এগুলো না পড়লেও হয়, এগুলো দিয়ে পরীক্ষা একাডেমিকও আসে না, অ্যাডমিশনও আসে না। তাহলে মোট 40% আমি তোমাদেরকে বলতেছি বেশি বেশি, আসলে হতেছে কেমিস্ট্রি সিলেবাসটা হচ্ছে 40% বা 35% হচ্ছে প্রথম পত্র, আর 60% হচ্ছে সেকেন্ড পেপার। ওকে, এখন আমি জানি তোমরা ভয় পাইছো,
এই যে যে ভয়, সেই ভয় থেকে তোমাদের হবেটা কি জানো? তুমি পিছিয়ে গেছো, এইটা হচ্ছে তোমার একটা সমস্যা। সেই সমস্যার জন্য মানে এই যে যে গিয়ার, সেই গিয়ার আসলে তোমার হতাশা বাড়াচ্ছে। আর তোমার হতাশা বাড়াচ্ছে, সেই জন্য তুমি কি করছো, না পড়ে ফোনে যাচ্ছ। এটা হয় না? পড়তে গেলে যখন পড়া মাথায় ঢোকে না, যখন হতাশ লাগে তখনই ফোনে যাও। ওই ফোনে যখন যাও তখন আবার তুমি পিছিয়ে যাচ্ছ। এই যে একটা সাইকেলের মধ্যে ঘুরছে, সাইকেলের মধ্যে ঘোরাফেরা করছো। তবে আমি তোমাদেরকে এত হতাশার মধ্যেও কিছু আশার বাণী শোনাই, ভালো লাগবে। রিয়েলি মানে একেবারে রিয়েলিস্টিক আশার বাণী। রিয়েলিস্টিক আশার বাণী হচ্ছে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার, হ্যাঁ সিলেবাসটা ফার্স্ট পেপারে বড়, ওই ছোট কোনো সন্দেহ নেই। সেকেন্ড পেপারে সিলেবাসটা বড়, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন আমি ধরলাম যে তোমার এইখানে কিছু গ্যাপ রয়ে গেছে, গুণগত রসায়ন, পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন। এই যে গ্যাপটা রয়ে গেছে, এখন তুমি দুইভাবে দেখতে পারো এই জিনিসটা। যারা পেসিমিস্টিক মানুষ ওরা দেখতে পারে এইভাবে যে আমার তো ফার্স্ট পেপারই শেষ হয় নাই, তাহলে আমি সেকেন্ড পেপারে কি করব। এটা হচ্ছে এক টাইপের চিন্তা ভাবনা। আরেক টাইপের চিন্তা ভাবনা হইতেছে, আচ্ছা ফার্স্ট পেপারের সিলেবাস তো কম ছিল, আসলে 40%ও না, 35%, সত্যি কোনো অনেস্টলি স্পিকিং 35%-এর আশেপাশে। সো ফার্স্ট পেপারে মাত্র 35%। তাহলে আমি যদি এইগুলোকে ভালো মতো শেষ করতে পারি, তাহলে তো আসলে মোট আমি যদি 100% চিন্তা করি, আমার তো অনেকটা সিলেবাস কভার হয়ে যায়। তার মানে হইতেছে তুমি যদি সেকেন্ড পেপার ভালো মতো শেষ করো, তাহলে তোমার টোটাল সিলেবাসের মেজর অংশ শেষ হয়ে যাচ্ছে। এটা একটা আশার কথা না? মানে এর ভালো লাগার কথা না যে আচ্ছা আমার যেখানে গ্যাপ রয়ে গেছে সেটা তো আসলে আমার কম সিলেবাস, এখন যে সময়টা আমার কাছে আছে সেই সময় যদি আমি সেকেন্ড পেপারটা শেষ করতে পারি, তাহলে কিন্তু আমার মেজরিটি সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। তাহলে মোটামুটি সেকেন্ড পেপারটা ভালো মতো তুমি যদি শেষ করো, দেখবা টেস্ট পরীক্ষার সময় গিয়ে তোমার নিজের মধ্যে খুবই কনফিডেন্ট ফিল করবা তুমি নিজেকে, যে আমার তো মেজর অংশটুকু শেষ, বাকি অংশ শেষ করার সময় তুমি পাবা, কোনো সমস্যা নেই। আমি সময় কেমনে পাবা আমি বলে দিব না। আরেকটা আমি আশার বাণী তোমাকে শোনাই। এই যে যে সময়টা আমি তোমাদেরকে কম্পেয়ার করে দেখাইলাম, এখানে কিছু কিন্তু যদি আছে। এই 10 মাসের মধ্যে 1 মাস গেছিল তোমার ওই যে গ্রাম থেকে ঢাকায় আসতে বা জেলা শহরে আসতে বা বিভাগীয় শহরে যাইতে, টিচার খুঁজতে কিছু সময় গেছে, ভুল টিচারের কাছে গিয়ে কিছুদিন সময় নষ্ট করছো। অনেকে আবার হতেছে 2-3 হাজার টাকা, টাকার মায়া হচ্ছে ত্যাগ করতে পারো নি, ভর্তি হয়ে গেছি, ঠিক আছে আমি এখানেই পড়ি, সেটার জন্য অনেক সময় নষ্ট করছো, প্রেম প্রীতি করছো, অনেক কিছু করছো। সো সেখান থেকে একটা রিয়েলিটি চেকটা হয়ে গেছে না? ওই যে যে ধাক্কাটা তুমি খাইছো, সেই ধাক্কা থেকে শিক্ষা নাও। সেখান থেকে শিক্ষা নাও যে আমার এই এই জায়গায় সমস্যা ছিল, আচ্ছা আমি এখানে এখানে সমস্যা ছিল, তাহলে ঠিক আছে আমি এখন সেই সমস্যাগুলো, যে প্রেম করে ধরা খাইছে সে নিশ্চয়ই সেকেন্ড ইয়ারে গিয়ে আবার প্রেম করতে যাবে না, যে ওই একজন ভুল টিচারের কাছে গিয়ে ধরা খাইছে সে আবার নিশ্চয়ই সেকেন্ড ইয়ারে ওই ভুল টিচারের কাছে যাবে না। তারপরে এখানে তোমার নতুন জায়গায় শিফট হওয়ার কোনো প্যারা নাই, নতুন জায়গায় অ্যাডজাস্টমেন্টের কোনো প্যারা নাই, নতুন পরিবেশের সাথে খাপ খাওয়ানো কোনো প্যারা নাই। তুমি যে এলাকায় গেছো সেই এলাকা এখন চিনো, বাজার করা বলো, বুয়া ঠিক করা বলো, ওষুধ কেনা বলো, সব জায়গায় কিন্তু ওই অ্যাডজাস্টমেন্টের জিনিসটা এখন আর কিন্তু তোমার নাই। কিন্তু দেখো এটা কিন্তু একটা আশার কথা। এবং এই যে এই ভুল টিচার নিয়ে একটু কথা বলি। আমি শোনো, লাইফ না, জীবনের সব সময় একইভাবে হইতেছে ইনভেস্ট করলে ফিডব্যাক দেয় না। মানে তুমি জীবনে হইতেছে থাকে না একটা ব্যবসার কোনো একটা সিজন, তুমি ধরো ব্যবসা করবা হইতেছে আমের ব্যবসা। এখন আমের ব্যবসা এই যে এখন ধরো রাজশাহী, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁতে প্রচুর আম পাওয়া যায়। কারণ আমের ব্যবসা তুমি যদি এই সিজনে না করে তুমি শীতকালে করো, হবে নাকি? হবে না তো। তো তোমাকে বুঝতে হবে যে কখন ইনভেস্ট করলে আমাকে সব থেকে বেশি ফিডব্যাকটা পাওয়া যায়, রেভিনিউ জেনারেট করা যায়। এখন তোমাদের আসলে এই কলেজ লাইফ, বিশ্বাস করো এই কলেজ লাইফে তুমি যদি ইনভেস্ট করো, এইটার থেকে বেশি ফিডব্যাক লাইফে অন্য কোনো পর্যায়ে ডিরেক্টলি পাওয়া যায় না। এটা আমার কাছে ফিল হয়। আমার কাছে ফিল হয় মানে হইতেছে যে আমি আমার কলেজের যখন শেষ হইলো, ভার্সিটিতে যখন উঠলাম, তখন আমি আমার বাসা থেকে লাস্ট টাকা নিছি। ভার্সিটির ভর্তির ফিটা আমি আমার বাসা থেকে নেওয়া লাস্ট টাকা, বিশ্বাস করো। এরপরে আলহামদুলিল্লাহ এবং আই এম প্রাউড অফ ইট, যে এরপরে আমি কখনোই আমার বাসা থেকে একটা সিঙ্গেল টাকাও নেই নেই, একটা সিঙ্গেল টাকাও এখন পর্যন্ত আমি নেই নেই আমার বাসা থেকে, সেই যে আমার ভার্সিটি ভর্তির ফিটার পর থেকে। এবং আমার কাছে ফিল হয় একটা স্টুডেন্ট যদি আসলে কলেজে সে যে টাকাই খরচ করুক, যাই খরচ করুক, সে যদি আসলে এখানে এসে সে যদি ঠিকঠাক মতো পড়াশোনাটা করতে পারে,
ভাই এটা তোমার ওই ইউনিভার্সিটিতে ভর্তি হলে 2 মাসের টিউশনের টাকাও না। মানে তুমি ভালো একটা সাবজেক্টে ভর্তি হলে টিউশনি করাবো না, করাবো তো। সো তুমি যখন এই ভালো একটা টিউশনি করাবা, তোমার একটা টিউশনের 2 মাসের টাকাও না তুমি এখানে যে টাকাটা খরচ করবা এই কলেজ লাইফে। সো আমি এটা কেন বলতেছি, ওই যে অনেকে কোনো একটা কোর্সে ভর্তি হয়, ভর্তি হয়ে তার সেই ক্লাস ভালো লাগে না, তারপরে সে কি করে, আচ্ছা ভর্তি তো হয়েই গেছি, আচ্ছা ঠিক আছে বাদ দিই তাহলে এখানে কন্টিনিউ করি। এইটা কলেজ লাইফে করার সময় না রে বাবা। কারণ কলেজ লাইফে প্রতিটা মোমেন্ট দামি, প্রতিটা দিন দামি, প্রতিটা মাস দামি। একটা মাস চলে যাচ্ছে মানে তুমি পিছিয়ে যাচ্ছ। সো ওই যে 1, 2 হাজার 3 হাজার টাকার জন্য তুমি ওই যে পড়াটা বুঝতেছো না, যে পড়াটা ভালো লাগছে না, যে পড়াটা পড়ে পিছিয়ে গেছো সেখানেই তুমি পড়ে আছো, এইটা কখনোই উচিত না। যে টাকা গেছে গেছে ভাই, টাকার মায়া, টাকা টাকা টাকার উপর দিয়ে যাক, তোমার যেন এই সময়ের উপর দিয়ে না যায়, তোমার যেন ক্লাস কন্টেন্টের উপর দিয়ে না যায়। এই জায়গাটা হতেছে আমি সবাইকে বলবো যে এখানে কোনো স্যাক্রিফাইস করবা না। কারণ এখানে তোমার যে টাকা লস যায় রে ভাই, এটা তোমার 1 মাসের টিউশনের টাকাও না, লিটারালি 1 মাসের টিউশনের টাকাও না। এটা আমি তোমাদেরকে গল্প বলতেছি, মানে গল্প না, অরিজিনাল ঘটনাই বলতেছি, এটা বলার জন্য বলতেছি। তোমাদেরকে তো বললাম যে আমি আমার লাইফে, কলেজ লাইফের পরে বাসা থেকে এখনো টাকা নিয়ে নিই। সো আমি আমার একটা টিউশনের গল্প বলি। আমি তো হচ্ছে অনেকদিন টিউশনি লাস্ট করছি হচ্ছে 2021 বা 2022 সালে টিউশনি করাইছি লাস্ট। আজ থেকে 5 বছর হয়ে গেছে টিউশনি করাই না। এই করাই না দেখে গল্পটা বলতেছি, নাহলে বলতাম না। আমাকে এক আন্টি ফোন দিছিল, এই গল্পটা আমি কোনো একটা ক্লাসে বলছিলাম আগে। এক আন্টি ফোন দিছে, তো ফোন দেওয়ার পরে আমি ফোন ধরলাম, ধরার পরে হচ্ছে আন্টি বলল যে ওনার মেয়ে হচ্ছে আমার ক্লাস করছে, ক্লাস দেখে তার ভালো লাগছে, এখন সে আমার কাছে ইন পার্সন পড়তে চায়, মানে তার বাসায় গিয়ে যেন আমি পড়াই। তার বাসা ছিল প্রথমে, বাসা ছিল হইতেছে শান্তিনগর বেইলি রোড, তারপরে আমি পড়ানোর মধ্যেই আন্টির বাসা শিফট করলো সেগুনবাগিচার দিকে গেল। হ্যাঁ, এখন তো কথা হইতেছে, আমি আন্টি আমাকে খুব করে রিকোয়েস্টই করলো, মানে ওনারা অনেক ধনী মানুষ, এমন না যে ধনী মানুষের দেমাগ দিয়ে বলছে, রিকোয়েস্টই করছে, বাবা তুমি যদি ওকে একটু দেখাই দিতা তাহলে খুব ভালো হইতো। তো আমি আন্টিকেও পোলাইটলি বলছি যে আন্টি আসলে আমার তো হাতে সময় নেই, কারণ তখন আমার পার্সোনাল ব্যাচ ছিল অনেকগুলো, অফলাইনে তখন পড়াইতাম, এখন তো অফলাইনে পড়াই না, এবং অনলাইনেও পড়াইতাম, শিখোতে ক্লাস নিতাম, শিখোতে না রুটসে ক্লাস নিতাম তখন, ইভেন হচ্ছে তারপরে বাসায় গিয়ে 2 একটা স্টুডেন্টকে পড়াইতাম। তখন আমি বলছি যে আন্টি আসলে আমার হাতে তো সময় নেই, তবে আমি একটা কাজ করতে পারি, আমি একজন টিচারকে ঠিক করে দিতে পারি, কারণ আমার তো ভাই ব্রাদার অনেক আছে যারা পড়ায়, যারা টিউশনি খুঁজে। অনেকে বলে যে ভাই একটা টিউশনি ঠিক করে দিস, অনেকে বলে যে বড় ভাই ছোট ভাই, অনেকেই বলে। তো আমি আন্টিকে পোলাইটলি বললাম যে আন্টি আমি একটা টিউশনি ঠিক করে দিব না। তখন হচ্ছে আন্টি বলছে না বাবা, ও আসলে অনেক টিচার নিছে, আমি যাওয়ার আগে তোমাদের এই অনলাইনেই পড়ায় অনেক ফেমাস টিচার সেখানে গেছে, যে ভালো লাগে নাই, আমি বলছি না সেই টিচার পছন্দ হয়নি, মানে ভালো পড়ায় না, ওই স্টুডেন্টের হয়তো ভালো লাগেনি, এই জন্য সে হচ্ছে তার কাছে পড়তে চাইনি, কিন্তু আমার ক্লাস করে ভালো লাগছে, আমাকে লাগবে, এটা বললো। এখন আমি বললাম যে আন্টি আসলে আমার তো ব্যাচে পড়ায়, ব্যাচে তো একসাথে অনেক স্টুডেন্ট পড়ে, তো অনেক স্টুডেন্ট পড়লে কি হয়, এটা তো সুবিধা যে আমার সময়টা একবারেই চলে যাচ্ছে, তোমরা এই কোর্সে যতজনই ভর্তি হও আমি তো ক্লাস একটাই নিব তাই না একসাথে। তো এটা একটা সুবিধা আছে। আমি আন্টিকে বুঝায় বললাম যে আন্টি আসলে মনিটারি দিক থেকে তো আমার জন্য একজনকে একবেলা পড়ানো এটা তো আমার জন্য কঠিন, আমি তো ব্যাচে পড়াই, ওকে আপনি ব্যাচে পাঠাই দেন। আর আমি আন্টিকে এটাও বললাম যে আন্টি যেহেতু আমার পড়া ভালো লাগছে, ওর যদি কোনো সমস্যা হয়, আপনি যেহেতু এত করে বলছেন ক্লাসের পরে, না হয় ও 10 মিনিট আমাকে হচ্ছে যে প্রশ্ন করুক, আমি আনসার দিয়ে দেবো, সমস্যা নাই। কিন্তু আন্টি নাছোড়বান্দা, হবে না, সে হচ্ছে আমাকে ওই বাসাতেই নিতে বলছে। তো যাই হোক, আমি পরে আন্টিকে বললাম আন্টি তাইলে হচ্ছে আমি বলি আন্টি যদি আমাকে এটা যেতে হয় তাহলে আমাকে কিছু কিছু কাজ বাদ দিয়ে যেতে হবে, আর সেই কাজ বাদ দিয়ে যেতে হলে আন্টি আমি কিন্তু অনেক বেশি টাকা সম্মানী চাবো, এবং এটা কিন্তু অনেক বেশি হবে। আপনার জায়গায় আমি হইলেও আমার স্টুডেন্টকে আসলে আমি এই টাকা দিয়ে পড়াইতাম না। তখন আন্টি বলছে বাবা তুমি বলো, সমস্যা নেই। আন্টি খুবই ভদ্র এবং খুবই স্মার্ট, খুবই স্মার্ট। কিছু আন্টি থাকে না অনেক স্মার্টলি কথা বলে, ওরকম। তো আন্টি আমাকে বলছে, এখন বিশ্বাস করে ভাই অ্যামাউন্টটা বলতে আমারই শরম লাগতেছিল। আমি বলছিলাম আন্টি পার লেকচার 15,000 টাকা, মানে যাবো 2 ঘন্টা পড়াবো, পরে চলে আসবে 15,000 টাকা। এটা কোনো অ্যামাউন্ট হইলো বলে, এটা খুবই মানে অস্বাভাবিক এবং অ্যাবসার্ড অ্যামাউন্ট না। আন্টি আমাকে যে রিপ্লাইটা দিল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আন্টি আমাকে বললো ঠিক আছে বাবা, তুমি তো 15,000-এ পড়াবা, তাহলে তোমাকে যদি আমি 16,000 দিই, আন্টি যদি তোমাকে একটু 1,000 টাকা দেয়, মানে কনভিনিয়েন্স দেই, তুমি এখানে আসবা কষ্ট করে, সো তোমাকে যদি মিষ্টি খাওয়ার জন্য প্রতি লেকচারে আমি 1,000 টাকা বাড়াই দিই, তোমার তো খুশি হয়ে পড়াবা তাই না? এইটা শোনার পরে এখন আমি ভাই ফেঁসে গেছি মোটামুটি বলা যায়। খুশি হব নাকি মন খারাপ করবো এটা বুঝি নাই, কারণ টাকার অ্যামাউন্টটা আসলে হিউজ, আবার হইতেছে আমার সময়ও নাই। এখন পার লেকচার 16,000 টাকা দিলে তো সময় বের হয়ে যায়, এটা তো বুঝতেই পারছো। তখন কি করলাম, তখন হতেছে ওই আন্টির মেয়েকে হচ্ছে পড়ানো শুরু করলাম। তো আমি যেটা বলতেছিলাম যে তুমি যদি ভাই ভালো কোথাও পড়ো এবং তুমি যদি ভালো প্রেজেন্টেশন দিতে পারো,
এটা খুবই ইনসেন অ্যামাউন্টের, এটা আমার টিউশনের সর্বোচ্চ মান, এটা সবসময় না, এটা একটা গল্প, এক্সট্রা গল্প বললাম। এখন দেখো, ওই ভালো স্টুডেন্ট ছিল, হ্যাঁ ও বুয়েটে পড়ছে, বুয়েটে এখন বোধহয় হচ্ছে ফাইনাল ইয়ারে পড়ে, কথা হয় মাঝে মধ্যে, খুবই ভালো স্টুডেন্ট। এখন যেটা বলতেছিলাম যে তুমি এই যে এইখানে এক টিচারের কাছে যেটা ওই যে টাকা পয়সার হিসাবটা ভুলে গেছিলাম কি নিয়ে কথা বলতেছে। তো এইখানে আসলে এই বয়সে তোমাদের কলেজ লাইফটাতে আসলে ইনভেস্টমেন্ট, এটা কোনো ইনভেস্টমেন্টই না যদি ক্লিক করে, যদি কাজে লাগায় আর কি। পার লেকচার 16,000 নাকি মান্থলি 16,000? পার লেকচার 16,000। সো পার লেকচার 16 হলে মাসে আমি 12 দিন পড়াইতাম, এবার 16,000 গুণন 12 গুণ করে দেখো ও আমাকে মাসে কত টাকা দিত। তো না, এটা এটা রেগুলার অ্যামাউন্ট না, এটা রেগুলার অ্যামাউন্ট না, কিন্তু বলতেছি যে তুমি আসলে টিউশনি হচ্ছে পাবা ভবিষ্যতে, বা আপনার ইউটিউব ভিডিওস দেখে ভালো লাগছে তাই জয়েন হয়েছে এখানে মেইন কোচিং হিসাবে। আচ্ছা ঠিক আছে, তো এই কত টাকা কি খরচ করলা, কি খরচ করলাম না করলাম, সেটা নিয়ে আসলে এখন তোমাকে ভাবতে হবে না। কলেজ লাইফ ওই হিসাব নিকাশের সময় না, কলেজ লাইফ নিজের পেছনে ইনভেস্ট করার সময়। সময়, মনোযোগ, টাকা, তোমার শ্রম যাই বলো, এই কলেজ লাইফে ইনভেস্ট করলে তুমি যে পরিমাণ ফিডব্যাক পাবা, এটা অন্য সময় গিয়ে এত ফিডব্যাকটা আসলে পাওয়া যায় না, এই সময়টা ফিডব্যাকটা বেশি পাওয়া যায়। ওকে, এবার এখানে একটা ছবি রাখছি তোমাকে, এই ছবিটার কিছু অন্তর্নিহিত মানে আছে। অন্তর্নিহিত মানে হচ্ছে, তোমরা ছোটবেলায় এই ম্যাথগুলো করতে না, একটি হরিণ সুষম বেগে চলছে, তো ধরলাম এই হরিণ সাহেব সে সুষম বেগে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে। আমাদের সময় আমরা এই ম্যাথগুলো অনেক করতাম। এবং পেছনে একটা চিতা আছে, সেই চিতাটা সুষম ত্বরণে যাচ্ছে। প্রশ্ন থাকতো কত সময় পরে এই চিতাটা এই হরিণকে ধরে ফেলবে, তাই না? এখন এই যে কত সময় পরে, ও একটা কথা বলতে তো ভুলেই গেছে, এই যে যে তোমাদের এখনকার যে সময়টা, এই যে এখনকার যে সময়টা হইতেছে 7 মাস সময়, তুমি যদি ওই যে ওই ইস্যুগুলো এখন তো আর নাই, এবং তুমি যদি নিজের ফুল এফোর্টটা দাও, এই 7 মাস, এই 7 মাসকে আমি বলবো, এই 7 মাসটাকে তুমি 14 মাস ধরতে পারো। আদতে 7 মাস, কিন্তু এফিসিয়েন্সি বিচারে এই 7 মাসকে 14 মাস বানানো সম্ভব। কারণ এইখানে যে ইস্যুগুলো ছিল, ভুল টিচার, ভুল মানুষ, ভুল প্রেম, ভুল অ্যাপে আসক্তি, তারপরে সে ভুল ওয়েতে পড়াশোনা, নিজেকে ভুল বোঝা, মোটিভেশন না থাকা, সবগুলো থেকে শিক্ষা নিয়ে তুমি এই সময়টা কাজে লাগাও, এই 7 মাস তোমার জন্য 14 মাস হয়ে যাবে। হ্যাঁ, পড়ার টেকনিকটা এখন বুঝে গেছো, তো এই 7 মাসকে 14 মাস বানানো যাবে। তাহলে এই বুঝতে পারছো যে একটা হইতেছে সময়টা কিন্তু আমি তোমাকে বাড়াই দিলাম, কিন্তু খেয়াল করো সময় কিন্তু বাড়াই দিচ্ছি। আবার সিলেবাস যে ঠিক আছে, সিলেবাস তো বেশি, সিলেবাসকে তো কমাই দেওয়া যায় না, কিন্তু স্টিল এটা একটা স্বস্তি যে মেজরিটি সিলেবাসটা আমার বাকি আছে। তাহলে আমি এখন থেকে, এই মুহূর্ত থেকে, আজকে থেকে যদি ঠিকমতো পড়ি, তাহলে আমার টোটাল সিলেবাসের মেজরিটি অংশ কভার হয়ে যাবে। এবার এই ম্যাথটাতে আসি, ওই যে আমরা যে ম্যাথগুলো করতাম, যারা পড়ছি ভাইয়া ভালোভাবে, ওদের কিছু বলবেন না, যারা ভালো মতো পড়ছো তাদের তো ভাই আরো ভালো অবস্থা, তোমরা ওই তোমাদের মতো আগাও, দেখবা ঠিক মতো হয়ে যাবে। সো এই হরিণটা ভি বেগে চলতেছে আর তুমি এ ত্বরণে চলতেছো, কত সময় পরে এই চিতাটা হরিণকে ধরবে, এই ম্যাথ আমরা জীবনে বহু করছি। এখন এই যে এই ম্যাথ করার সময় ভাই যদি কেউ সুষম ত্বরণে চলে, তাহলে ভাই দিন শেষে কোনো না কোনো সময় এই হরিণটাকে ধরে ফেলবেই, নো ওয়ে, ধরে ফেলতে বাধ্য। এখন তোমাদের যে পড়াশোনা সামনে, বা যে তোমাদের যে সিলেবাসটা সামনে, সেটা কিন্তু লিনিয়ার, সিলেবাসটা কিন্তু সামনে নর্মালি জমে আছে। আর তুমি যদি সেই সিলেবাসকে এখন ধরতে যাও ভাই, বা ধরলাম এটা তোমার অন্য কোনো বন্ধু, যে বন্ধুরা সুষম বেগে আগাচ্ছে, ওই যে আহনাফের কথাই বলি, যে ঠিকঠাক মতো পড়াশোনা করছে, যে কোনো গ্যাপ ট্যাপ রাখে নাই, সে এখন তার মতো স্পিডে চলতেছে। এখন ওই আহনাফ বলি, বা ওদের মতো যারা ঠিকঠাক মতো পড়াশোনা করছে বা সিলেবাসটাকে ধরতে গেলে, তুমি সুষম বেগে চললে হবে না রে ভাই। তুমি সুষম বেগে চললে ওরে তুমি জীবনেও ধরতে পারবা না, ওরে বলি বা সিলেবাস বলে যাই বলি, ধরতে পারবা না। কিন্তু তোমাকে এখন কি করতে হবে, তোমাকে এখন সুষম ত্বরণে আগাইতে হবে, অ্যাক্সেলারেশন লাগবে। সো এই অ্যাক্সেলারেশন তোমাকে যদি আনতে হয়, তাহলে তোমাকে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। এখন চলো সেই কিছু জিনিস তোমাদেরকে একটু আমি বলে দিই, যে কোন জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হবে, এইখানে আসি। শুরুতেই পিছাই পড়া ভাই, শুরুতেই পিছাই গেছো গেছো, ফার্স্ট ইয়ারের সিলেবাস ছোট, যেটুকু পিছাইছি খুব বেশি পিছাই নেই, আমি ওইটুকু ওখানে রেখে দিই, সেকেন্ড ইয়ার থেকে ভালো মতো পড়বো, এই মোটিভেশনটা নিজের মধ্যে আনো। পড়ার ধাঁচ বোঝা, কেমিস্ট্রি নিয়ে তোমাকে ভাবতে হবে না, কেমিস্ট্রি তুমি যেহেতু শাওন ভাইয়ের কোর্সে ভর্তি হয়েছো, তুমি আমার উপর দায়িত্ব দাও, আমার সাথে আগাও, কেমিস্ট্রি কেমনে পড়তে হয়, কিভাবে পড়তে হয়, কতটুকু পড়তে হয়, কোন রুটিনে পড়তে হয়, সেটা আমার দায়িত্ব, কেমিস্ট্রি নিয়ে তোমাকে ভাবতেই হবে না। ফোন আসক্তিটা কমাইতে হবে, এখানে দুই টাইপের ওয়ে আছে। তোমার যদি এমন হয়, অনেক মানুষ থাকে
পড়তে গিয়ে ফোনটা হইতেছে সাইলেন্ট করে রেখে দিছে, ভালো কথা। সো ফোন যদি সাইলেন্ট করে রেখে দেয়, খালি মনের মধ্যে উদ্বুদ্ধ উদ্বুদ্ধ করে, কে জানি আমাকে টেক্সট দিছে, কে জানি আমাকে টেক্সট দিছে, অথবা ডেটা কানেকশন বন্ধ করে রেখে দিছে। সো ওর মনের মধ্যে সারাক্ষণ খালি আনচান আনচান করে যে কি জানি একটা নোটিফিকেশন আসলো, কি জানি একটা নোটিফিকেশন আসলো, তাহলে আমি মনে হয় ওই নোটিফিকেশনটা মনে হয় মিস করে গেছি, নোটিফিকেশন মিস করে গেছি, এটা হয় না, হয়তো। সো যাদের মনে এরকম আনচান আনচান করে, ওদেরকে বলবো যে তুমি ফোনটা ভাই একেবারে ডাটা কানেকশন অন করে একেবারে তুমি তোমার সামনে রেখে দাও, যেন ওই ফোনে মেসেজ আসলে টুং 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 শব্দ হয়, রেখে দিবা কিন্তু। কারণ এতে তোমার ওই কিউরিসিটি থাকবে না, তুমি দেখলে একজন টেক্সট দিছে, ইগনোর, আরেকজন মেসেজ দিছে, ইগনোর, তাতে করে কি হইলো, ইগনোর তো করা হইলো, এবং তোমার ওই যে সমস্যাটা যেটা হইতো, যে হইতেছে ভাইয়া আনচান আনচান করতেছে, না জানি কজন লাইক দিছে, না জানি কজন রিয়াক্ট দিছে, সো এইটা কিন্তু তোমার ওই জিনিসটা সমস্যাটা থাকবে না। আর যারা হচ্ছে ফোন ডাটা কানেকশন বন্ধ রেখে পড়তে পারো, তারা ডাটা কানেকশন বন্ধ রাখবা। আরেকটা কথা বলি, যে এই সময়টাতে ফেসবুকে কোনো পোস্ট করার দরকার নেই। শাওন ভাইয়া ফেসবুকে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে ফানি ফানি পোস্ট করে, ঠিক আছে, শাওন ভাইয়ের হাতে সময় আছে। আমি ফেসবুক সারাদিন স্ক্রল করলেও কিছু এসে যায় না। তা তুমি যে ওই মেসি রোনালদো ডিবেটে, গোট ডিবেট নিয়ে তুমি করবা, কে রিয়াক্ট করলো সেটা একটু দেখতে মন চাইবে, কে আবার কোন শালা আবার আমার গোটকে হাহা রিয়াক্ট দিছে সেটা নিয়ে তোমার মেজাজ খারাপ হবে। আবার যাই একটু মেসিরে পচায় আসি, পেনাল্টি মিস করছে, রোনালদো প্রথম ম্যাচে কিছু করেনি, নেইমার আবার লাস্ট ম্যাচে নামছে, এই যে এগুলো নিয়ে কোনো পোস্ট শেয়ার, কোনো পোস্ট করা এখন করবা না। কারণ পোস্ট করলেই খালি হতেছে রিয়াক্ট দেখতে মন চায়, নোটিফিকেশন দেখতে মন চায়, কমেন্ট দেখতে মন চায়, কোনোটা দেখলে ভালো লাগে, কোনোটা দেখলে মেজাজ খারাপ হয়, তাতে আবার কাউন্টার দিতে হয় না, বাইরে ভাই কি একটা ঝামেলা, এগুলো এখন করবা না। মোটামুটি একেবারে ইনভিজিবল মোডে থাকবা, যাবা ওই কি বলে, হ্যাঁ ইনভিজিবলই তো, ইনভিজিবল মোডে থাকবা। যদি মনে হয় যে মাঝে মধ্যে একটু ফেসবুকে থাকতে ভালো লাগে, যাবা, গিয়ে চলে আসবা, কিন্তু কোনো পোস্ট করা, কোনো শেয়ার করা, কোনো স্টোরি দেওয়া, এটা না করাই ভালো এই মুহূর্তে। এরপর হচ্ছে প্রেম ভালোবাসা ভাই, যারা জড়াই গেছো তারা ঝগড়াঝাটি করবা না, যেমনে ঝগড়াঝাটি না করে পারা যায় অমনে, এটা তোমার দায়িত্ব, কিন্তু ঝগড়াঝাটি করাই যাবে না, করলেই পড়াশোনা হয় না। আর তোমরা তো ছোট মানুষ, তোমাদের ঝগড়াঝাটি করলে দেখা যায় 3 দিন 4 দিন 5 দিন করে পড়াই হয় না, দরকার নেই। আর যারা যাও নেই ভাই, এটা বিশ্বাস করো ভাই, আমি আমি তোমাদেরকে হাত জোড় করছি, এখন এর মধ্যে যেও না, এটার জন্য লাইফে সময় আছে। যারা যাওনি, অনেকের ভালো লাগবে, অনেকের কথা ভালো লাগবে, অনেকের হইতেছে মানে ভালো লাগে ভাই, বয়সটাতে এমন, তোমাদের বয়সটা তো আমি পার করে আসছি, আবার হইতেছে কি বলে, আমি তো এমন না যে বুড়ো হয়ে গেছি, তাই না, তোমাদের জেনারেশনটা তো খুবই কাছাকাছি। তো কথা হইতেছে, যারা আসলে তোমার যাওনি কিন্তু ভালো লাগে, ভাই ওটা ওই পর্যায়ে রেখে দাও। আমি তোমাদেরকে একটা সহজ টেকনিক বলে দিই। তোমার যদি মনে হয় যে তুমি তারে প্রপোজাল দিলে সে একেবারে 100% গ্যারান্টেড সে রিজেক্ট করবে, যদি এমন মনে হয় তাহলে প্রপোজাল দিয়ে দাও। তখন কি হবে, তোমার মনে আর ওই আনচান আনচান করবে না, তুমি রিজেক্টেড মাল হিসেবে থাকবা, কোনো সমস্যা নেই। তুমি নিজেরা সান্ত্বনা দিলা যে ভাই আমারে রিজেক্ট করে দিছে, এখন না তো আমার কিছু করার নেই, এখন আমি প্রেম, ওরে পছন্দ করলেও আমার যা, না করলেও তাই, শেষ। আর যদি তোমার মনে হয় যে আমি ওরে প্রপোজাল দিলে হ্যাঁও বলতে পারে, নাও বলতে পারে, তাইলে প্রপোজাল দিবা না জীবনে, তাইলে ওরে ভাই তুমি আপাতত অ্যাভয়েড করো, ক্যারিয়ার করো, দেখবা যে ভাই ওই এমনিতেই সবকিছু সময় থেকে যাবে ভাই। এটা হইতেছে মেন কথা। যদি মনে হয় অ্যাকসেপ্ট করবে, তখন প্রপোজাল দিবাই না। আর যদি মনে হয় প্রপোজাল দিলেই তুমি রিজেক্টেড হবে 100% গ্যারান্টেড, তুমি প্রপোজাল দিয়ে ফেলো, তখন তোমার আর ওই মানে সংশয়, ওই অনিশ্চয়তা থাকবে না। আর মানে এটা আসলে কি, এটা নিয়ে আমি আরেকদিন তোমাদের ক্লাসের মধ্যে কথা বলবো, যে প্রেম ভালোবাসাকে ক্লাসের মধ্যে মাঝে মধ্যে এগুলো নিয়ে কথা বলবো আমি, দেখবা যে এই সময়টাতে আসলে কি কি ইস্যু হয়। আবার এখন তো ভালো লাগছে, বাট এটার সামনের পরিণতি কি হবে, কয়টা প্রেম আসলে আমি দেখছি আমার লাইফে টিকছে। অনেক স্টুডেন্ট তো তোমাদের মতো আমার কাছে এসে বলে যে ভাই ওরে ভালো লাগে, অনেক সময় এমন হয়েছে আমার প্রাইভেট গ্রুপে প্রেম হয়েছে তাদের দুইজনের, তারপরে আবার ঝগড়া হয়েছে, মানে বিশাল অবস্থা, ঝগড়াঝাটি, একজন আরেকজনের ব্ল্যাকমেল করে, তখন আবার হতেছে আমাকে নালিশ করে একজন, ভাইয়া এ ওই করছে সেই করছে, নানান কাহিনী জীবনে দেখছি, তো তোমাদের সাথে ক্লাসের মধ্যে মাঝে মধ্যে শেয়ার করবো না। আর কলেজ কোচিং এর ভিন্ন সিলেবাস, এইটাও এখন সমাধান হয়ে যাওয়ার কথা, কারণ একটা বছর শেষ করে ফেলছে, এখন ওভারল্যাপ করবে। ধরো তুমি প্যারা নিয়ে কোনো একটা চ্যাপ্টার পড়ে ফেলছিলা ফর দ্য সেক অফ কলেজ অর ফর দ্য সেক অফ কোচিং, এখন তুমি যখন আমার এখানে পড়বা বা অন্য কোথাও পড়বা, তখন তো রিপিট হবেই, বুঝতে পারছো? সো এটা গেল মোটামুটি তোমাদের সমাধান, যে কিভাবে আসলে তুমি সমস্যাগুলো থেকে বের হয়ে আসবা। আর আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার এই কোর্সটাতে ভর্তি হইছো, আমার এই কোর্সটাতে আর দিনে কতক্ষণ পড়া উচিত, ভালো প্রশ্ন করছো। দিনে আমার কাছে মনে হয় তুমি ক্লাস করলা, তারপর হচ্ছে কলেজে পড়লা, সো এটার বাহিরে দিনে অন্তত আমার মনে হয় 6 ঘন্টা
পড়ার টেবিলে দেওয়া উচিত। সবাই কিন্তু আমার কথাটা বুঝো। 6 ঘন্টা, এই 6 ঘন্টা কিন্তু একদম তোমার নিজে পড়ার টাইম। সব দিন তুমি 6 ঘন্টা পাবা না, আমি জানি বলবা যে ভাই 6 ঘন্টা তো পাওয়া যায় না, সব দিন পাবা না। তো কোনো একদিন শুক্র শনিবার ছুটি থাকবে না, পোষায় নিবা তখন। কোনো একটা সময়ে ভ্যাকেশন থাকবে না, পোষায় নিবা। হাফ ইয়ার ফাইনাল পরীক্ষার পরে ভ্যাকেশন পাবো না, পোষায় নিবা। বাট অন অ্যান অ্যাভারেজ দিনে ক্লাস করা, তারপর হচ্ছে কোচিংয়ে যাওয়া, কলেজ করা, এর বাইরে 6 ঘন্টা সময় তুমি যেন তোমার মতো করে পড়তে পারো, একেবারে মনোযোগ দিয়ে পড়তে পারো। আর এবার বলি, তোমরা যারা আসলে আমার এই কোর্সটাতে ভর্তি হয়েছো, আমি বলবো যে ভাই আমিও লাকি, তোমরাও লাকি। আমি লাকি যে তোমাদেরকে আমি গাইডলাইন দিতে পারছি, কারণ আমি 13 মাস যে ক্লাস নিই বিশ্বাস করো আমার লাইফে এই এই ডায়াসে দ্বারাই ক্লাস নেওয়াটা সব থেকে বেশি মিস করছি। আর তোমরা লাকি এটা এই কারণে বলি, লাইফে না সবসময় ইম্প্যাক্ট রাখতে অনেক বড় বড় ডিসিশন নিতে হয় না। তুমি খেয়াল করছো যে তুমি যে এখন এই অবস্থায় আছো, ভালো হোক খারাপ হোক, এর পেছনে একটা সিম্পল ডিসিশন দায়ী ছিল। সিম্পল ডিসিশন মানে কি, অমুক বন্ধু তোমাকে একদিন ডাকছিল, সেটার জন্য তোমার লাইফ এখন এই অবস্থা। বা তুমি একজনকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিলা, তার জন্য লাইফে এটা হয়েছে। অথবা সে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিল, তুমি অ্যাকসেপ্ট করছিলা, তার জন্য লাইফে এটা হয়েছে। অথবা কোনো একদিন পাড়াতে ওই বন্ধুদের সাথে আড্ডা দিছিলা অথবা দাওনি, তার জন্য তোমার লাইফে এরকম ঘটনা ঘটছে। আমি বলতে চাচ্ছি, আমি আমার লাইফ থেকে দেখছি লাইফে বড় বড় পরিবর্তন, বড় বড় পরিবর্তনটা খুব ছোট ছোট ডিসিশন দিয়েই শুরু হয়। সো তোমরা যারা এই কোর্সে ভর্তি হয়েছে, আমি বলবো তুমি 1 বছর পরে বা যে 8 মাস পরে আমাকে একটা থ্যাঙ্কস দিও অন্তত। কারণ আমি মনে করি তোমাদের এই ছোট্ট একটা ডিসিশন, তোমরা যারা আসলে আমার এখানে ভর্তি হয়েছো, এইটা তোমাদের লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখবে ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি, আমার এই কনফিডেন্সটুকু আছে। এবং আমি বিশ্বাস করি যে হইতেছে তোমাদের এই কনফিডেন্সটা আসবে কয়েকদিন পরে। কারণ কি, আমি কেমিস্ট্রি কিভাবে পড়াই, কেমন পড়াই সেটা আমি জানি। আমি আমার স্টুডেন্টদের কতটুকু যত্ন নিয়ে পড়াই সেটাও আমি জানি। এখনও তোমাদের ক্লাসে আসার আগে আমি আধা ঘন্টা স্লাইডটা দেখে আসি, কি পড়াবো, কেমনে পড়াবো, কোনটা আগে পড়াবো, কোনটা পরে পড়াবো, এটা দেখে আসি এখনও। আমি এখনও প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করি, যদিও 10 বছর হয়ে গেছে পড়ানোর বয়স। আরেকটা কেমিস্ট্রির সুবিধা হতেছে, তুমি যদি বুয়েট টার্গেট হোক, মেডিকেল টার্গেট হোক, ডিউ টার্গেট হোক বা আদার্স, তুমি যেখানেই বলো না কেন ভাই, দ্যার ইজ অনলি ওয়ান সাবজেক্ট কেমিস্ট্রি, দিট উড বি দ্য কমন সাবজেক্ট। মানে দ্যাট উড বি দ্য অ্যাবসুলেট কমন। তুমি ফিজিক্স লাগবে না, এই কি বলে মেডিকেলে ফিজিক্স কম লাগে, ম্যাথ তো লাগেই না। আবার হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে বায়োলজি লাগে না, কিন্তু এটা ভাই মেডিকেলেও লাগে, ইঞ্জিনিয়ারিংয়েও লাগে, ভার্সিটিতেও লাগে, সবখানে কাজে লাগে। আমি যে বুয়েট মেডিকেল ডিউ সবখানে চান্স পাইছিলাম, তার অন্যতম একটা কারণ ছিল আমি কেমিস্ট্রি ভালো পারতাম। আর কেমিস্ট্রির সুবিধা আছে ভাই, কেমিস্ট্রি পারলে নাম্বার পাওয়া যায়। মানে আমি এটা ফিল করি, ফিজিক্স ভাই অনেক পারি, অনেক জানি। আমি ভাই তপন স্যারের বই পড়তাম, আমি তফাজ্জল স্যারের বই পড়তাম, আমাদের ইসাক স্যারের বই পড়তাম, রেজনি খালিদের বইও পড়তাম। এরপরও ভাই কেমিস্ট্রি নরডেম, ওই ফিজিক্স নরডেম কুইজে এমন প্রশ্ন দিত যে আমি হাতও দিতে পারতাম না। আমার ফিজিক্স সারা জীবন ভয় লাগে, এখনও ভয় লাগে। ইভেন ফিজিক্স টিচারকে আসলে আমি খুব সমীহ করি, যে এরা যে ভাই হতেছে মানে কেমনে পড়ায়, আমি খুব মাঝে মধ্যে চিন্তা করি। ফিজিক্স আমার কাছে সারা জীবন কঠিন লাগে, আমি ফিজিক্সে খুবই দুর্বল। ইভেন ডিউতে আমি বোধহয় সব থেকে কিসে কম পাইছিলাম, ফিজিক্সে বোধহয় কম পাইছিলাম, মনে নেই, অনেক আগের জিনিস। মাস্টার ভাইয়ের কথা বলছিলেন, হ্যাঁ। মানে ফিজিক্স যে কেমনে ভাই পড়ায় মানুষ, আমি এটা চিন্তা করে পাই না মাঝে মধ্যে। আর কেমিস্ট্রি আরেকটা সুবিধা আছে, তুমি তোমার কলেজে তোমার ক্লাসে যে ছেলেটা টপার, তুমি দেখবা ওই না ফিজিক্সে ভালো আর ম্যাথে ভালো, এই অলিম্পিয়াড করে, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড করে, এই করে সেই করে, ফিজিক্সের ম্যাথ বানায় তারা, ছাতি এত ডিগ্রি না গড়লে এত ডিগ্রি ধরবো, বাতাসের বাধা আছে, হ্যান ত্যান, বিভিন্ন ম্যাথ ট্যাথ বানায় দেওয়া যায়। কিন্তু কেমিস্ট্রি না এত প্যাঁচায় না। সো ভালো স্টুডেন্টরা সবসময় ফিজিক্সে ভালো হয়। কেমিস্ট্রিতে তুমি যদি ভালো হয়ে যাও সামহাও শাওন ভাইয়ার সান্নিধ্যে থেকে, সো আমি চাই যে হতেছে তোমাদের ওই যে যে একটা প্রিভিলেজ, সেই প্রিভিলেজটা তোমরা পাবা। সো তোমরা তো আমার এখানে ভর্তি হয়ে গেছো, এখন তো ঢাকঢোল পিটায় আলাদা করে লাভ নেই। সত্যি কথাই বলতেছি যে এই ডিসিশনটা আমি চাই তোমার লাইফে ওরকম একটা ইম্প্যাক্টফুল ডিসিশন হোক, যে শাওন ভাইয়ের এখানে ভর্তি হয়েছিলাম দেখে আমার লাইফে এখন এরকম একটা অবস্থানে আমি আসছি, বা এরকম একটা পরিবর্তন হয়েছে। আর লাইফে ইম্প্যাক্ট রাখতে তো খুব বেশি মানে বেশি কথা লাগে না। হয়তো আমি কোনো একদিন তোমাকে একটা কথা বলবো, একটা কথা বলছি, তোমাকে হয়তো একটা উৎসাহ দিছি, ওই একটা উৎসাহের জন্যই আসলে দেখবা তুমি তোমার হচ্ছে পুরো এই কলেজ লাইফটাই পরিবর্তন হয়ে গেছে। এটা হতেই পারে। আর আমি ক্লাসে এই জন্য পড়াশোনার বাইরে অনেক কথা বলি, পড়াই তো সবাই, আমি পড়াই, অন্য টিচাররা সবাই পড়ায়, বাট আমি চেষ্টা করি একটা স্টুডেন্টকে ক্লাসের মধ্যে তার যে হইতেছে মোটামুটি যে জিনিসগুলো হচ্ছে তার লাগবে পড়াশোনা করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, সেগুলো হচ্ছে আমি চেষ্টা করি। বুঝতে পারছো? এবার তোমাদের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে যে ফার্স্ট পেপার শেষ না করে সেকেন্ড পেপার কি শুরু করে দিব, এই প্রশ্ন আসছে না অনেকের মধ্যে। ফিজিক্স টিচার সাজেস্ট করেন
ফিজিক্সে ভাই অনেকেই ভালো পড়ায়, বুঝছো? এখন আমি আমার জায়গা থেকে আসলে কারো একজনের নাম তো আসলে বলতে পারি না, এটা তোমরা বুঝো তাই না? তো ফিজিক্সে অনেকেই ভালো পড়ায়। আমি যেমন কয়েকজনের নাম বলি। এখানে এমন হইতে পারে কারো নাম আমি ভুলে গেছি। শুভ আমার বন্ধু, ও বুয়েটে 12তম না 14তম, ও খুব ভালো ফিজিক্স পড়ায় আমি জানি। জিমি ভাই অনেক ভালো ফিজিক্স পড়ায়। মাসরুর ভাইকে আমি জানি, মাসরুর ভাই অনেক ভালো ফিজিক্স পড়ায়। নিয়াজ ভাইকে আমি পার্সোনালি চিনি, নিয়াজ ভাই খুব ভালো ফিজিক্স পড়ায়। অপূর্ব অপু ভাইয়ের কোনো ক্লাস আমি দেখি নাই, কিন্তু আমি স্টুডেন্টদের কাছে শুনছি উনি অনেক ভালো ফিজিক্স পড়ায়। তারপরে হচ্ছে এই যে তো কয়েকজনের নাম বললাম। তো কথা হচ্ছে, হ্যাঁ চিন্ময় অনেক ভালো ফিজিক্স পড়ায়। চিন্ময়ের ক্লাস আমি দেখি নাই, তবে চিন্ময় আমি স্টুডেন্টদের কাছ থেকে রিভিউ শুনছি অনেক ভালো ফিজিক্স পড়ায়। সো কোনো একজনের আলাদা করে নাম তো আসলে আমার জায়গা থেকে যে তুমি ওইখানে ভর্তি হও এটা তুমি বলতে পারি না। সবার ক্লাস আছে, তুমি 10 মিনিট দেখো, দেখে তোমার যদি ভালো লাগে তুমি সেখানে ভর্তি হও। এই প্রশ্ন কার মধ্যে আছে? আমি জানি এই প্রশ্ন তোমাদের মধ্যে আছে। ভাইয়া ফার্স্ট পেপারই তো পড়া শেষ হইলো না, সেকেন্ড পেপার শুরু করে দিব, শুরু করলে কি হবে কিনা? এই প্রশ্ন নাই? আছে আছে, অনেকে বলতেছে আমার আমার আমার। শোনো, কেমিস্ট্রি মজার বিষয় তো হয়েছে ফার্স্ট পেপারের কোনো বেসিক সেকেন্ড পেপারে কাজে লাগে না। অনেকে বলবে জৈব যৌগ পড়তে গিয়ে হইতেছে কি বলে মোলের পর্যাবৃত্ত ধর্ম বন্ধনের পার্টটুকু লাগে। ভাই ও যা লাগে ওগুলো আমি সাথে সাথেই পড়াই দিই, খুব অল্প বেসিক লাগে। ফার্স্ট পেপারের কোনো জিনিস সেকেন্ড পেপারে কাজে লাগে না, বরং সেকেন্ড পেপারের অনেক জিনিস ফার্স্ট পেপারে কাজে লাগে। সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার আছে যেটা ফার্স্ট পেপারের অনেকগুলো চ্যাপ্টারে কাজে লাগছে। তুমি দ্রাব্যতা পড়তে গিয়ে তোমার কাজে লাগছে, তুমি অ্যাসিড ক্ষার সাম্যাবস্থা পড়তে গিয়ে কাজে লাগছে, তোমার হচ্ছে ইয়া পড়তে গিয়ে কাজে লাগছে, তাপ রসায়ন পড়তে গিয়ে কাজে লাগছে, তোমার সাম্যাবস্থা পড়তে গিয়ে কাজে লাগছে, দ্যাট ইজ মোলারিটি। সো এই যে পরিমাণগত রসায়নটা কিন্তু সব জায়গায় কাজে লাগে। এই জন্য কিন্তু তোমাদেরকে আমি শুরু করব হচ্ছে পরিমাণগত রসায়ন দিয়ে। প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। অনেকে চিল্লাচিল্লি কান্নাকাটি করছিল, আহনাফ আমাকে ভাইয়া জৈব যৌগ দিয়ে শুরু করেন। আহনাফ জৈব যৌগ ভাই সবার শেষে পড়ানো হবে, সবার শেষে। কারণ এটা তোমাদেরকে গরম গরম প্লেটে তুলে দিব, তুমি গরম গরম খেয়ে মুখস্থ করে পরীক্ষার হলে উগলে দিবা। এটা হচ্ছে আমার প্ল্যান। প্রথমে তৃতীয় অধ্যায় শুরু করব, তারপরে প্রথম অধ্যায় শুরু করব, প্রথম না তারপরে শুরু করব চতুর্থ অধ্যায়, তারপরে প্রথম অধ্যায় শুরু করব। কেন ভাইয়া? এই প্রথম অধ্যায়ে আমি চাই তোমরা ফিজিক্সে ওই যে একটা চ্যাপ্টার আছে না, আদর্শ গ্যাস নাকি নামটা, এই ফিজিক্সের চ্যাপ্টারের নাম কি, যেখানে হতেছে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গ্যাসের গতিতত্ত্ব এগুলো আছে, কোন চ্যাপ্টার? আদর্শ গ্যাস। সো ইন দ্য মিন টাইম তুমি আদর্শ গ্যাস পড়ে ফেলবা। সেই আদর্শ গ্যাস পড়ার পরে আমি প্রথম অধ্যায় পড়াবো, তারপরে আমি জৈব যৌগ পড়াবো, দ্বিতীয় অধ্যায় পড়াবো ইনশাল্লাহ, এবং তারপরে পঞ্চম অধ্যায় পড়াবো। এইটা হতেছে আমার তোমাদেরকে নিয়ে প্ল্যান। তাহলে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায়, এইটা আগে পড়ানোর কারণ হতেছে এটার বেসিক সব চ্যাপ্টারে কাজে লাগে, আর কোনো কারণ নাই, বুঝছো? জৈব যৌগ শেষে পড়ানোর কারণ কি? কারণ জৈব যৌগ আমি চাই শেষের দিকে স্টুডেন্টরা সিরিয়াস থাকে, ভালো মতো শেষ করে তাড়াতাড়ি গরম গরম ওরা যেন পড়ে পরীক্ষাটা দিতে পারে সেই জন্য। আর প্রথম অধ্যায়টা চতুর্থ অধ্যায়ের পড়ে নেওয়ার কারণ কি? কারণ হচ্ছে প্রথম অধ্যায় ফিজিক্সে তুমি হচ্ছে কি বলে আদর্শ গ্যাস পড়ে আসবা, তারপরে এটা পড়লে তোমার কাছে একদম ইজি পিজি লেমন স্কুইজি লাগবে। আর পঞ্চম অধ্যায় তো পঞ্চম অধ্যায়। কলেজে তো ভাইয়া ফার্স্ট চ্যাপ্টার শুরু করছে, কুইজ কিভাবে দিব? আচ্ছা কুইজ কিভাবে দিবা, এটা একটা ভালো প্রশ্ন করছা। সমস্যা না, আমি তোমাদেরকে একটা ওয়ে বলে দিব না। কোর্স কত দিনে শেষ হবে? তোমাদের জানুয়ারিতে তো হচ্ছে ইয়া পরীক্ষা, আমি মোটামুটি প্ল্যান করব তোমাদের হতেছে এই ইয়ার মানে 2026-এর মধ্যে ইনশাল্লাহ আমি তোমাদের কেমিস্ট্রি একেবারে সুন্দর মতো স্মুথলি শেষ করে দিব। এরপর আসি ভাই, উইকে ক্লাস হবে কয়দিন? উইকে আপাতত হচ্ছে ক্লাস হবে 2 দিন। আপাতত 2 দিন ক্লাস হবে, প্রতিটা ক্লাস 2 ঘন্টা হবে, মাঝখানে 10 মিনিটের একটা ব্রেক হবে। এখন ভাই আপাতত 2 দিন কেন? কারণ এখনো তোমাদের অনেকেরই কলেজে হচ্ছে ওই ইয়াপ চলে, কি বলে ইয়ার ফাইনাল পরীক্ষা চলে, শেষ হয়নি। সো আমি এখন যদি 3 দিন করে তোমাদের পড়াই, তোমরা অনেকেই আসলে পড়াটা ধরতে পারবা না। ওকে, সময়টা এটার কোন কোন বার হবে এবং সময় হবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। কারণ এখনো আমার কাছে ওই ডেটা আসে নাই যে কোন কলেজে কবে পরীক্ষাটা শেষ, বুঝছো? সেই হিসাবে আমি ডেটটা ফিক্স করব কোন কোন বার হবে এবং কোন কোন সময় হবে, তবে 2 ঘন্টা হবে। বুঝতে পারছো? ভাই অর্গানিকে বারবার পড়া লাগে, তাইলে ভাই লাস্টে হলে বেশিরভাগ রিভিশন হবে না। না ওই প্রজ্ঞা, অর্গানিকটা শেষে হইলে হয় কি বারবার রিভিশন ক্লাসের মধ্যেই হয়ে যায়, বুঝছো? কিন্তু তোমার যদি শুরুতে পড়াই তাহলে তুমি শেষে গিয়ে একেবারে সব ভুলে যাবে। এটা হচ্ছে মোটামুটি তোমাদেরকে শেষ করার টাইমলাইন। তারপর আসি, তোমাদের যদি কোনো সমস্যা হয় সমস্যাগুলো কিভাবে সলভ করবা? সবাই ডিসকাশন গ্রুপে অ্যাড হয়ে আছো না? এই ডিসকাশন গ্রুপে তো অ্যাড হয়ে আছো। সো যদি তোমার কোনো পড়াশোনা বিষয়ক কোনো প্রবলেম হয় ফেস করো,
ডিসকাশন গ্রুপে, আচ্ছা যা অ্যাড দেওয়া হয়নি অ্যাড দেওয়া হবে, সমস্যা নেই। ডিসকাশন গ্রুপে অ্যাড হয়ে থাকবা, ওইখানে তোমাদের সমস্যাগুলো আমি সলভ করে দিব, আমি না করে দিলে কেউ না কেউ সলভ করে দেয়, নাম্বার 1। এরপরে হচ্ছে ক্লাস কিভাবে করবা, তুমি দেখবা যে তোমার যে ক্লাস টাইমটা সেট করা হবে, সো ক্লাস রুটিন চেক করবা। ক্লাস রুটিন আমি একটু দেখে আসি, দাঁড়াও। এখানে আমার কাছে আমার এই কোর্সে এখানে যে আইডি দিয়ে লগ ইন করা, সেই আইডিতে আসলে এখানে হচ্ছে এই যে ক্লাস রুটিনে তুমি দেখবা যে এই যে ওরিয়েন্টেশন প্লাস রিক্যাপ একটা লেখা থাকে। আর এখানে কেমিস্ট্রি বেসিক বিল্ডিং কোর্স, এটা হচ্ছে কালকে সকালে হচ্ছে আমি বেসিক বিল্ডিং কোর্সের ক্লাস নিব, সেটা দেখো 9 AM কালকে সকাল 9টায় সেট করা আছে, এটা আপকামিং লেখা আছে। আর যেটা লাইভ চলতেছে সেটা হচ্ছে লাইভ নাও, এখন আমি এখানে ক্লিক করলে এই বোর্ড থেকে ক্লাসে জয়েন করে ফেলবে, বাট আমি সেখানে যাচ্ছি না। সো এটা এখন চলতেছে দেখো। আরেকটা হতেছে কালকে সকালে যেটা হবে, এই যে দেখো আপকামিং লেখা দেখাচ্ছে, ক্লাস রুটিনের মধ্যে গিয়ে, এবং তারপরে তুমি যখন হচ্ছে এখানে যখন ক্লাসটা শুরু করে দিব আমরা, ক্লিক করলেই ক্লাসে জয়েন করে ফেলবা। এটা হচ্ছে ক্লাসে জয়েন করার ব্যাপার। রেকর্ড কই পাবো, রেকর্ড পাবো হতেছে তুমি হতেছে কোর্সে আমি যাই, কোর্স, তারপরে হতেছে এখানে আমি বেসিক বিল্ডিংটা তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা, কারণ এই কোর্সে হচ্ছে আমার ভর্তি আছে। তো এই যে দেখো পদার্থের অবস্থা, দেখছো পদার্থের অবস্থা, সেখানে আমি একটা ক্লাস নিচ্ছি। সো এই একটা ক্লাসকে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি, ও আচ্ছা, তুমি যখন এখানে ক্লিক করবা ক্লাসটা প্লে হবে, এবং তারপরে তুমি দেখো এই যে ক্লাস ম্যাটেরিয়ালস, এই যে ম্যাটেরিয়ালসে গেলেই তুমি ক্লাস নোটটা পাচ্ছ, এই যেখানে ক্লিক করলেই ক্লাস নোটটা ওপেন হয়ে যাবে। আর এরপরে এক্সামটা কোথায় পাবা, এক্সামটা পাবা হতেছে এই যে স্টার্ট এক্সাম। সো আমি আর এক্সাম স্টার্ট করছি না। সো প্রতি ক্লাসে না, প্রতি ক্লাসে তোমার হচ্ছে লিঙ্কটা গ্রুপে দেওয়া হবে না, এভাবেই জয়েন করবা। আমি আজকে প্রথম ক্লাস দেখে হতেছে এখানে দিলাম। সো এক্সাম পাচ্ছ এখানে, প্রতি ক্লাস পরে একটা এক্সাম থাকবে, ম্যাটেরিয়ালস পাচ্ছ, এবং এখানে যে চ্যাপ্টারগুলো সাজানো আছে সেই চ্যাপ্টারগুলোতে গেলেই তুমি মোটামুটি, যেমন ধরো ওদেরকে আমি হচ্ছে এই যে পদার্থের অবস্থার উপরে একটা ক্লাস নিচ্ছি, তারপরে হচ্ছে রসায়ন ও শক্তির উপরে 3টা ক্লাস নিচ্ছি, অ্যাসিড ক্ষার সমতার উপরে হতেছে 2টা ক্লাস নিচ্ছি। মোটামুটি এভাবেই তোমাদের হইতেছে ক্লাসগুলো করবা। আর এরপরে যদি হচ্ছে কখনো কোনো সমস্যা ফেস করো, আমি তো আছি, আমি চেষ্টা করব তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করার জন্য। ভাই স্যার আমার তো 2টা ফোন, আমি একটা মেইল চাইলে কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, তবে চেষ্টা করবা যে কোনো একটা ফোন দিয়ে হচ্ছে ক্লাস করা। ওকে, আরেকটা কথা তোমাদেরকে বলি, শোনো, এটা তোমাদেরকে বলছি, আমি চাই আমার এখানে যারা পড়ে তোমরা যেন অন্তত ভাই কোনো পাইরেটেড ক্লাস না করো। তোমরা তো আমার এখানে ভর্তি হয়ে আছো, বাট ফিজিক্স হোক, ম্যাথ হোক, বায়োলজি হোক, এই 1000, 2000, 3000 টাকার জন্য কোনো পাইরেটেড কোর্স অন্তত আমার স্টুডেন্টরা যেন না করে। এটা তোমাদের কাছে বড় ভাই হিসেবে আমার একটা আবদার। মানে আমি চাই অন্তত এটার জন্য হইলো আল্লাহর কাছে আমি গিয়ে বলতে পারবো যে আমি আমার কিছু স্টুডেন্টকে একটা ভালো কথা বলছিলাম। এটা ভাই তুমি কিন্তু একজন মানুষের হক নষ্ট করছো। সো কোনোভাবেই পাইরেটেড ক্লাস, হ্যাঁ মানুষ একটা ভুল করে পাপ করে না, ওইটা নিজেকে জাস্টিফাই করার জন্য না অনেক যুক্তিতর্ক সেট করে। আমি তো কিছু করি নাই, আরেকজন চুরি করছে, আমি তো কিনেই নিচ্ছি। ভাই দিন শেষে তুমি চুরিকে সাহায্য করছো। সো আমার স্টুডেন্টরা এই কাজটা কখনোই করবে না ভাই, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। এটা তোমাদের কাছে আমার আসলে রিকোয়েস্ট। কোনো রকমের অসৎ পথা, এটা এমন লাখ টাকার না ভাই, মানে আমার তো এখানে তোমরা ভর্তি হয়েই গেছো, তোমাদের কথা বলে তো লাভ নাই। বাট তুমি যে ক্লাসটা পাইরেসি করে করছো, কয় টাকা খরচ হইতো? 2000, 3000, তাই না? তোমার যদি মনে হয় ওই 2-3000 টাকা আমি দিতে পারি না ভাই, তাহলে দরকার নেই পড়ার, তুমি ইউটিউবে ফ্রি ক্লাস করো। তোমাকে মেনে নিতে হবে যে ঠিক আছে আমি এফোর্ড করতে পারি না, আমাকে একটু বেশি কষ্ট করতে হবে। লাইভ ক্লাস করার সুবিধা হইতেছে কি, লাইভ ক্লাস করলে ভাইয়ার সাথে রেগুলার বেসিসে থাকা যায়। তুমি আসলে জানো যে হইতেছে তোমাকে কিভাবে আগাইতে হবে। মানে তোমাদেরকে বলবো লাইভ ক্লাসটাকেও মিস দিও না। কারণ কি, তুমি ধরো ফার্স্ট পেপারে তোমার গ্যাপ আছে, তো ফার্স্ট পেপারে তোমার যদি গ্যাপ থাকে, তাহলে তোমার এখন সেকেন্ড পেপারটা শেষ করতে হবে, তার সাথে সময় নিয়ে ফার্স্ট পেপারটা একটু ক্লাস দেখে 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 নিজের মতো করে রুটিন করে শেষ করতে হবে। এখন কোনো ভাইয়ার কোর্সে থাকলে এই সুবিধাটা হয় কি, তুমি জানো যে হইতেছে আমার এই উইকে শাওন ভাইয়া এতটুকু পড়াইছে, আমি তো ক্লাসের মধ্যে বলেই দেই যে হচ্ছে কি বলে কতটুকু হচ্ছে পড়তে হবে, কই থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এগুলো বলে দিই না ক্লাসে, দেই তো। সো এগুলো যদি ক্লাসে বলে দেই, তুমি জানো এই উইকে তোমার কেমিস্ট্রি 2য় পত্রের পড়া শাওন ভাই এইটুকু বলছে, মানে এইটুকুই। তাহলে বাকি সময়টুকু তোমার হাতে যদি থাকে, সেই সময় তুমি কি করবা, ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার দেখে শেষ করলা, বা একটা অংশ দেখে শেষ করলা।
তাতে করে হবে কি, এটা হচ্ছে লাইভ ক্লাসের সুবিধা। ভাই এইচএসসি 26-এর ভাই আমি কি সব জায়গায় অ্যাডমিশন দিতে পারবো? হ্যাঁ, সব জায়গায় অ্যাডমিশন দিতে পারবো, কোনো সমস্যা নেই। কোন বইটা কিনবো? এটা ভালো প্রশ্ন করছো। কবির স্যারের বইটা সব থেকে 1 নম্বর বই হচ্ছে কবির স্যারের বই। বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি কবির স্যারের বই ছাড়া অন্য কোনো বই পড়তে গেলে ঝামেলায় পড়বা। আবেগ আপ্লুত হয়ে অন্য কোনো বই কিনো না, কারণ অর্গানিক অনেক হিউজ একটা চ্যাপ্টার। সহজ করে যে বইতে সাজানো সেই বইটাই পড়বা। আমি পার্সোনালি অ্যাবাকাস পাবলিকেশনের কবির স্যারের বই, আরও দেশে যে দুইজনের নাম আছে না, একজনের নাম হতেছে কবির, আরেকজনের নাম হতেছে রবিউল ইসলাম, ওই যে বইটা, ওই বইটা হইতেছে ভাই হাজারি স্যারের বই কিনে ফেলছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে কবির স্যারের বইটা রাখলে ভালো হবে। টেলিগ্রামে একটা কোর্স কিনে ফেলছে, এখন কি করব? এখন ওই কোর্স থেকে বের হয়ে যাও, সমস্যা নেই, ভুল তো বুঝতে পারছো, ওই কোর্স থেকে বের হয়ে যাও, ওই ভাইয়াকে সরি বলো, অথবা ওই ভাইয়ের কোর্সটা, জেনুইন যে কোর্সটা আছে সেটা টাকা দিয়ে কিনে ফেলো। ভাই আমি এখন কিভাবে পড়বো? তুমি এই যে আমাদের সাথে আগাও নাবিল, কোনো সমস্যা নেই, আমাদের সাথে আগাও, তাতেই হবে, এক্সট্রা কোনো কিছু দরকার নেই। আর তোমাদের কাছে হচ্ছে আমার একটা আবদার আছে, আমি তো মাঝখানে 13 মাস ছিলাম না, একটা গ্যাপ তো হয়েই গেছে। সো তুমি তোমার বন্ধুদেরকে আসলে একটু জানিয়ে দিও, মানে তোমার যারা ক্লাসমেট বন্ধু আছে, একটু নিজ দায়িত্বে জানিয়ে দিও যে আমি সেকেন্ড পেপার কোর্সটা শুরু করছি, এবং আমি কি পড়াই কেমনে পড়াই তোমরা তো অনেকেই জানো, না জেনে তো আর আমার এখানে ভর্তি হওনি। সো আমি যেটাই করি যেটাই পড়াই, ওইটাই হচ্ছে তুমি একটু তোমার ফ্রেন্ডদেরকে, ক্লাসমেটদেরকে, বা তোমাদের যে গ্রুপগুলোতে আছে সেটা হচ্ছে একটু জানিয়ে দিও, তাতে আমি তোমাদের উপর একটু কৃতজ্ঞ থাকবো, কারণ তোমাদের এই হেল্পটা এখন আমার দরকার, যেহেতু মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে। ওকে, স্ক্রিন টাইম প্রতিদিন ফোনে কতক্ষণ থাকা সেফ? প্রজ্ঞা, এটা তো একটা আপেক্ষিক প্রশ্ন করলা। আমি দেখি আমার হচ্ছে 4.5-5 ঘন্টা থাকে। 4.5-5 ঘন্টা তো, তাও এখন তো খেলা দেখি, ইউটিউবে ভিডিও টিডিও দেখি। আমার বড় ভাই আপনার উদ্ভাসে পড়তো, যাক মাশাল্লাহ। ভাই আপনি কিভাবে মানিয়ে নিব, ডিপ্রেশনে আছে? নাবিল, না না না, ওইটাও সমস্যা নাই, তুমি তো একটা বিশেষ কারণে, দেখো আন্টি অসুস্থ ছিল, তুমি তার জন্য 1 বছর পিছিয়ে গেছো, ইটস এ স্পেশাল কেস, এখানে তোমার কোনো হাত নাই। এইটা নিয়ে ডিপ্রেশনের কিছু নাই ভাইয়া, তুমি 1 সপ্তাহ 1 মাস ঠিক মতো পড়াশোনা করো, দেখবা ঠিক হয়ে যাবে, এটা কোনো সমস্যাই না। আমাদের জন্য আর কি কতক্ষণ স্ক্রিন টাইম থাকা উচিত? স্ক্রিন টাইম পড়াশোনার বাহিরে, মানে কাজের বাহিরে 2 ঘন্টা রেখো প্রজ্ঞা, মানে কাজের বাহিরে একটু বিনোদন এন্টারটেইনমেন্টের জন্য 2 ঘন্টা রেখো। আমাদের তো বেশি থাকে স্ক্রিন টাইম। হ্যাঁ, স্ক্রিন টাইম তো বেশি থাকবে, তুমি আমার ক্লাস করতেছো স্ক্রিনে না, এটা তো স্ক্রিন টাইমের সাথে যোগ হবে। ওয়েবসাইটে সিকিউ এক্সাম হবে না ভাই, শুধু এমসিকিউ এক্সাম হবে, সিকিউ এক্সাম হবে না। আর লাইভ ক্লাসে তোমাদেরকে আমি আনমিউট করে কথা বলার সুযোগ দিব, আজকে দিচ্ছি না, কিন্তু যখন ক্লাস হবে, যখন তোমাদের কোনো কথা থাকবে, এটা আমি আনমিউট করে কথা বলার সুযোগ দেই, যারা আমার ফার্স্ট ইয়ারে ছিল ওরা জানে। নেক্সট ক্লাস কবে এটা আমি জানিয়ে দেবো, ওই যে প্রজ্ঞা, আমাকে তো ডেটা কালেক্ট করতে হবে, কলেজে কবে পরীক্ষা শেষ হয় সেটা অনুযায়ী আমি নেক্সট ক্লাসটা সেট করব। সো তোমরা একটু তোমার ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দিও, এটা তোমাদের কাছে আমার আবদার বড় ভাই হিসেবে, কারণ তোমরা না জানালে মানুষজন আমার কথা জানবে না। আর হচ্ছে আমাদের শেষ সিটি কলেজ, আচ্ছা অনেকেরই শেষ না, আমি একটু একটা সার্ভে করব, দেখি বাকিদের কি হালচাল। তো সবাই কি আজকের এই সেশনটাতে, বলছিলাম যে পড়াশোনা করাবো না, কিন্তু পড়াশোনা থেকে গুরুত্বপূর্ণ কথা বলবো, কথা কাজে মিল আছে? কি মেসেজটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, কি বলার চেষ্টা করছি, সবাই কি বুঝতে পারছো? সো এটা নিয়ে আসলে আমি বলবো যে এই একটা ক্লাসের ধাঁচ, এই একটা ক্লাসের অ্যাক্সেলারেশন যেন তোমার ইয়া পর্যন্ত থাকে, অ্যাডমিশন পর্যন্ত থাকে। আর আমার বহু স্টুডেন্ট অ্যাডমিশনে হচ্ছে ভালো জায়গায় চান্স পেয়ে, যেমন গতবার আমার অ্যাডমিশনে হচ্ছে বেস্ট রেজাল্ট হচ্ছে বুয়েটে, নবম হয়েছিল, ওকে আমি মতিঝিলে পড়াইতাম। ও হচ্ছে, ওর নাম হচ্ছে কি জানি, একসাথে আমরা অনেক চা খাইছি কিন্তু আসলে ভুলে গেছে। আচ্ছা ভাই, হাউ টু বি কনসিস্টেন্ট? কনসিস্টেন্ট হচ্ছে ওই যে, এই জন্য হচ্ছে লাইভ ক্লাসে করাটা জরুরি, বুঝছো? মানে লাইভ ক্লাসটার সুবিধা হইতেছে তুমি আমার সাথে রেগুলার লাইভে থাকবা। এইটা তুমি যদি থাকো, বা অন্য যে কোর্সগুলো করো সেখানে তুমি রেগুলার লাইভে থাকবা, তাহলে কনসিস্টেন্ট থাকবা। দেখবে লাইভে থাকার একটা মজা আছে, যেমন আমার এখানে আমি দেখি যে হইতেছে প্রজ্ঞা রেগুলার লাইভ ক্লাস করে, তারপরে হইতেছে কি বলে, আহনাফ রেগুলার লাইভ ক্লাসে করে, ওদের সাথে কিন্তু আমার একটা সুন্দর ইন্টারাকশন তৈরি হয়েছে। আমি প্রজ্ঞা যদি কোনোদিন ক্লাসে না থাকে, আমি কিন্তু টের পাই যে আজকে প্রজ্ঞা নাই, বা আনাফ যদি কোনোদিন না থাকে, আমি টের পাই যে আনাফ ক্লাসে নাই। বা গত বছর হচ্ছে ফুয়াদ নামে একটা ছেলে ছিল, ও বুয়েটে 145 না 136তম হয়েছে। আচ্ছা, যে আরেকজন আছে, হ্যাঁ। তো এই যে যারা, ফুয়াদ হচ্ছে আমার ক্লাসে, বিশ্বাস করো আমার একটা ক্লাসও মিস দেয়নি, 2 বছরে।
এবং ও বুয়েটে সিএসসিতে ভর্তি হয়েছে এবার। আমি সারাক্ষণ ওকে ক্লাসে পাইতাম। এই যে রেগুলার ক্লাসে থাকার একটা সুবিধা হইতেছে, তুমি আমার সাথে কনসিস্টেন্ট থাকলা, তোমার একটা তাড়না থাকে যে আজকে তো ভাই লাইভ ক্লাস আছে। সো এটা হচ্ছে কনসিস্টেন্সি রাখার একটা উপায়। ভাই যে কোনো ক্লাসের শর্ট নোট কিভাবে করব? ক্লাসে শর্ট নোট না, তুমি ক্লাসে আমি যেটুকু নোট করাতে বলবো সেগুলো করবা। ক্লাসের নোট শর্ট করো, বড় করো, এটা খুব একটা সমস্যা না। আপনার সাথে মিট কিভাবে করবো? দেখা হয়ে যাবে, পৃথিবী গোল, কোনো একটা সময় দেখা হবে, এটা নিয়ে সমস্যা নাই। আমার স্টুডেন্টদেরকে আমি অনেক ওন করি, তবে এই অনলাইনে হওয়ার জন্য অসুবিধা হতেছে আমি কাউকে তো চিনি না, ওরা তো আমাকে দেখে, আমি তো ওদেরকে দেখি না। তো যাই হোক, আর তোমাদের যারা বন্ধুরা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি তোমার কোনো বন্ধুকে আসলে যদি রেকমেন্ড করো আমার এই কোর্সে, যদি সে ভর্তি হয়, সে আসলে এই টাকাটা সে হচ্ছে বিফলে দিবে না। কারণ কেমিস্ট্রি এই একটা সাবজেক্ট তুমি যদি ভালো মতো কাভার করতে পারো, ভাই কোর্স ফি 3,500 টাকা, মানে ঠিক আছে, কোর্স ফি হচ্ছে 3,500 টাকা। যারা ভর্তি হবে তাদেরকে একটু বলে দেই, এই যে alchemysr.com, আমি এখানে একটু লিখে দেই, এই রং দিয়ে লিখলে তো দেখা যাবে না, ALCHEMY, alchemysr মানে soundreja.com। এই ওয়েবসাইটে গিয়েই সে কোর্সে যাবে, কোর্সে গেলে সে আসলে 2টা কোর্স পাবে 27-এর জন্য, 2টা না অ্যাকচুয়ালি 3টা কোর্স পাবে 27-এর জন্য। সো আমি এটা এক্সিট করি, এক্সিট করে এক্সিট ডিরেক্টলি। সো যে কোর্সে 27-এর জন্য হচ্ছে 27-এর সেকেন্ড পেপার স্বপ্নবাস 27, এটা প্রাইসিং হচ্ছে 3,500 টাকা। এখানে আর্কাইভ থাকবে, লাইভ থাকবে, লাইভের রেকর্ড তো থাকবেই। একটা হচ্ছে 27-এর ফার্স্ট পেপার, যদি কেউ চায় যে সেকেন্ড পেপার করার ফাঁক করে আমি ফার্স্ট পেপারটা করব, সেটার আলাদা প্রাইসিং হচ্ছে 2,500 টাকা। ফার্স্ট পেপারের সিলেবাস যেহেতু কম এবং এটা রেকর্ডেড ক্লাস, সবগুলো ক্লাস আমার নেওয়া। এটা হচ্ছে 26 ব্যাচের ক্লাস, 26 ব্যাচের, এটা কিন্তু 27 ব্যাচের না, 26 ব্যাচের। কারণ 27 ব্যাচের ক্লাস তো আমি নিয়ে নিই। আর কেউ যদি 2টা একসঙ্গে নিতে চায়, মানে এইটা এবং এইটা একসঙ্গে নিলে 1,000 টাকা লেস পড়ে, 5,000 টাকা। সো তোমরা যারা আসলে কেমিস্ট্রিতে ভয় পাচ্ছ, ভাই তুমি যদি মনে করো যে এই 5,000 টাকার জন্য আমি কোর্সে ভর্তি হব না, এটা আমি কখনোই বলি না। কারণ এই সময়টাতে 5,000 টাকার ইনভেস্টমেন্ট যদি তোমার কাজে লাগে, এটা কোনো ইনভেস্টমেন্টই না। তোমার যদি মনে হয় কেমিস্ট্রিতে সমস্যা আছে, তুমি এমন কোথাও যেতে চাও যেখানে কেমিস্ট্রির দায়িত্ব আমি দিব তার হাতে, বাকি শুধু তার সাথে সাথে আমি আগাবো, আমি তার সাথে সাথে পড়াশোনা করব, বাকি দায়িত্ব সেই ভাইয়ার, তাহলে তুমি এখানে আসতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে তোমাকে পরিশ্রমী হইতে হবে, আমি যেটা করতে বলবো, আমি উইকে যে ক্লাসগুলো নিব সেই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, বাসায় পড়বা, দেখবা এই একটা সাবজেক্ট নিয়ে তোমাকে ভাবতেই হবে না। তোমার টেস্ট পরীক্ষার আগে কেমিস্ট্রি হবে তোমার সব থেকে কমফোর্ট জোন। এই দায়িত্ব আমি তোমাকে বলতেছি, কারণ আমি কি পড়াই, কেমনে পড়াই, কোন ওয়েতে পড়াই, কতটুকু রিসার্চ করে পড়াই, এটা আমি জানি, আমার স্টুডেন্ট যারা পড়ে তারা জানে। বুঝতে পারছো? আর অনেকেই হয়তো হচ্ছে তোমরা ইউটিউবে যারা আছো আমার কোর্সের কথা জানতে না, কারণ আমি লাইভ ক্লাস নিতাম না, 1 বছর নেই। তার মানে এই না যে 1 বছর পড়াশোনা করিনি, পড়াশোনা থেকে দূরে গেছি এমন না, বাট লাইভ ক্লাস নিতে পারিনি, বাট এখন থেকে লাইভ ক্লাস নিবো ইনশাল্লাহ। সো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে জানাতে পারো, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ক্লাসে দেখা হবে সবার সাথে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।